শনিবারে তো অনেকেরই অফিস থাকে। জি। এখন পর্যন্ত পার্টিসিপেন্ট হলো আপনার 43। আমরা স্টার্ট করব, তার আগে একটু আলোচনা করে নিই। এই লাস্ট ক্লাসে যে আলোচনা করলাম আমরা, বা তারও আগে যে বিষয়গুলো ছিল, সোফার আমাদের যে ডিসকাশন গুলো হয়েছে, এখানে কারো কোনো কোশ্চেন আছে কিনা? সালাম আলাইকুম স্যার। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। স্যার মোহাম্মদ আকবর হোসেন বলছিলাম স্যার। গতকালকে মানে এন্ডিং পিরিয়ডে একটা মানে ইস্যু তুলেছিলেন, লাস্ট টপিকসটা, সেটা হচ্ছে হারমোনাইজেশন অফ অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড। হ্যাঁ, স্যার হ্যাঁ। এটা যদি একটু কাইন্ডলি ব্রিফ করতেন। আচ্ছা, থ্যাংক ইউ। হারমোনাইজেশন এবং স্ট্যান্ডার্ডাইজেশন দুইটা শব্দ অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডের সঙ্গে সবসময় আলোচিত হয়। হারমোনাইজেশন হলো সমজাতীয়করণ, আমরা যদি বাংলায় বলি, আর স্ট্যান্ডার্ডাইজেশন হলো আপনার প্রমিতকরণ। তো একটা বিষয় হলো সমজাতীয়করণ বা হারমোনাইজেশন বলতে আমরা যেটা বোঝাচ্ছি সেটা হলো যে কোনো একটা পার্টিকুলার স্ট্যান্ডার্ড এবং তার আলোকে প্রণীত বিধিবিধানগুলো, মানে অ্যাকাউন্টিং এ সাধারণত কি হয়, হ্যাঁ, সেটা যদি আমরা একটু দেখি। একটা হচ্ছে রিকগনিশন, অর্থাৎ এটাকে আমি কিভাবে চিহ্নিত করব। মেজারমেন্ট, এটা কিভাবে পরিমাপ করব। তারপরে এটাকে কিভাবে আমি রেকর্ড করব। আর একটা হলো এগুলো কিভাবে আমি ডিসক্লোজ করবো। এই চারটা জিনিস তো আমাদের অ্যাকাউন্টিং এর মূল কাজ। যে এটা লেনদেন কিনা সেটাকে রিকগনাইজ করা, তারপরে এটা কত টাকার লেনদেন এটা মেজার করা, এরপরে এটাকে রেকর্ড করা, তারপরে এটাকে আবার উপস্থাপন করা, কিভাবে আমি প্রেজেন্ট করব, ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে এটা কিভাবে প্রেজেন্ট করব। তো এই যে যে আমার আহ, চারটা কাজ, এই চারটা কাজ প্রত্যেকটা স্ট্যান্ডার্ডের আলোকে করার বিধান আছে। যেমন আপনার IS2 ইনভেন্টরি। এখন ইনভেন্টরি রিকগনিশনটা মানে কোনটাকে আমি ইনভেন্টরি হিসেবে রিকগনাইজ করব, সেটার একটা বিধান। ফর এক্সাম্পল, যে কোন একটা পার্টিকুলার ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রির কথা যদি আমি বলি, যে ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রির আন্ডারে যে প্রতিষ্ঠানগুলো আছে, তারা আপনার ওষুধ তৈরির যে র ম্যাটেরিয়াল, হ্যাঁ, সেটা হতে পারে যে ধরেন আপনার পাম অয়েল, হয়তো সেটা দিয়ে তারা ওই যে মেডিসিনের যে ইয়েটা আছে, র খোলসটা। ম্যাটেরিয়াল খোলসটা, সেটা হয়তো তৈরি করে। তো এইটা তাদের র ম্যাটেরিয়াল হিসেবে তারা এটাকে রেকর্ড করবে। এবং এই পাম অয়েলের কোন মূল্যে রেকর্ড করবে সেটা হয়তো বলা আছে এরকম, যে আমদানি যদি করতে হয় তাহলে CNF ভ্যালু এবং তার সঙ্গে পোর্ট থেকে আপনার প্রতিষ্ঠানে আনা পর্যন্ত যে খরচ, এগুলো যোগ করে রেকর্ড করতে হবে। তারপরে হলো আপনার রেকর্ডটা কোথায় করবে? ইনভেন্টরিতে রেকর্ড করবে, এবং সেটা যদি ইউজ হয় তাহলে কস্ট অফ গুডস সোল্ড চলে যাবে। আর যদি ইউজ না হয় তাহলে কারেন্ট অ্যাসেটের আন্ডারে ইনভেন্টরি হিসেবে এটাকে উপস্থাপন করতে হবে। এবং ডিসক্লোজারের বিষয়টা কি, ডিসক্লোজারে এখানে আপনাকে উল্লেখ করে দিতে হবে যে আমি এই র ম্যাটেরিয়াল আমার আছে, এবং সেখানে এই তার ভিতরে এই একটা পার্টিকুলার র ম্যাটেরিয়াল আছে যেটা আমি আমদানি করেছি, যেটার আমদানি মূল্যে এটাকে লিপিবদ্ধ করা আছে। ফরেন কারেন্সি যদি ফ্লাকচুয়েট করে, যদি আপনার এই আমদানি মূল্য পরিশোধ করা না হয়ে থাকে, তাহলে যদি আপনার ফরেন কারেন্সি রেট ফ্লাকচুয়েট করে, তাহলে কিন্তু আপনার এই ইনভেন্টরির ভ্যালু কম বেশি হতে পারে। তো সেই বিষয়গুলো আবার ডিসক্লোজারে উল্লেখ করে দেওয়া। এই যে যে একটা পার্টিকুলার ঘটনা আমি বললাম, এই ঘটনা এই একইভাবে সবাই লিপিবদ্ধ করবে। যিনি থাইল্যান্ডে ওষুধের ব্যবসা করে তিনিও লিপিবদ্ধ করবে, যিনি সিঙ্গাপুরে করেন উনিও করবেন, যিনি বাংলাদেশের আছেন উনিও করবেন। অর্থাৎ সমজাতীয় ট্রিটমেন্ট সবাই দিবেন। সমজাতীয় ট্রিটমেন্ট দিলে তখন কি হবে, যে
আমরা যখন এই প্রতিষ্ঠানগুলোর পারফরমেন্স ইভ্যালুয়েট করতে যাব, তখন কিন্তু আমরা দেখতে পারবো যে এই আহ, তার যে ইনভেন্টরি, সেই ইনভেন্টরির ভ্যালু কত। থাইল্যান্ডের যিনি অ্যাকাউন্টস করেছেন তার ইনভেন্টরি ভ্যালু, সিঙ্গাপুরের যিনি আছেন তার ইনভেন্টরি ভ্যালু, বাংলাদেশের, তিনটা অ্যাকাউন্টস পাশাপাশি রাখলে আমরা দেখতে পারবো যে ইনভেন্টরির ভ্যালু কত। তখন আমরা বুঝতে পারবো যে কে কতটুকু ইনভেন্টরি কস্ট অফ গুডস সোল্ড এর রেশিও অনুযায়ী হোল্ড করে, বা ক্লোজিং স্টক এর রেশিও অনুযায়ী কে কতটুকু র ম্যাটেরিয়াল হোল্ড করে। হ্যাঁ, সেটা আর আমরা একটা চিত্র পাবো। কিন্তু সে যদি এক একজন এক এক রকম ভাবে রেকর্ড করে থাকে, কেউ হয়তো স্টেশনারি আন্ডারে খরচ হিসেবে রেকর্ড করছে, কেউ হয়তো এটাকে কস্ট অফ গুডস সোল্ডে চার্জ করে দিছে পুরোটা, এবং খরচটা হয়তো তার মতো করে হিসাব করছে। ভিন্ন ভিন্ন ট্রিটমেন্ট যদি দেয় তাহলে কিন্তু আমরা এটা কম্পেয়ার করতে পারবো না। তো এই কারণে হারমোনাইজেশনের উদ্দেশ্য হলো যে অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড গুলো ইরেসপেক্টিভ অফ জিওগ্রাফিক ডিসপারশন, অর্থাৎ আপনার ভৌগোলিক অবস্থা যেখানেই থাকুক না কেন, ইরেসপেক্টিভ অফ দ্য সাইজ অফ দ্য অর্গানাইজেশন, অর্থাৎ আপনার প্রতিষ্ঠানের সাইজ যাই হোক না কেন, আকার যেটাই হোক না কেন, ইউ মাস্ট হ্যাভ টু অ্যাপ্লাই দ্য প্রিন্সিপাল হোয়াট ইজ প্রেসক্রাইবড ইন দিস স্ট্যান্ডার্ড। হ্যাঁ, তাহলে এই যে যে হারমোনাইজেশনটা হলো, অর্থাৎ সমজাতীয় ট্রিটমেন্ট বা সমজাতীয় অ্যাক্টিভিটিস সবাই করলো, তখন কি হবে? তিনটা কাজ হবে। একটা হচ্ছে যারা ইউজার অফ ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট, ইউজারের ভিতরে একজন হচ্ছে মালিক পক্ষ, আরেকটা হচ্ছে যারা আমাদেরকে লোন দিয়ে থাকে লেন্ডার, আর একটা হলো রেগুলেটর, সরকার। এই তিনটা পক্ষই কিন্তু আমার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট আর একজনের সমজাতীয় প্রতিষ্ঠানের ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট পাশাপাশি কম্পেয়ার করে দেখতে পারবে যে আসলে আমার অবস্থান কি। আপনারা যারা অ্যাকাউন্টসে কাজ করেন তারা কম বেশি ইনকাম ট্যাক্স বা ওই যে আপনার ট্যাক্স অডিট ফেস করছেন কিনা আমি জানি না। সেখানে কিন্তু ইনকাম ট্যাক্স অথরিটি যখনই আপনার কাছ থেকে সঠিক তথ্যটা তাদের চাহিদা অনুযায়ী না পায়, বা অনেক ক্ষেত্রে তথ্য দেওয়া সত্ত্বেও কিন্তু তারা দেখবেন যে আপনার ট্যাক্স অ্যাসেস করার ক্ষেত্রে তারা গ্রস প্রফিট রেশিও এটা ধরে দেয় যে জিপি রেশিও এত, 30% বা 25% বা 20%। এই সম্পর্কে কারো কোনো আইডিয়া আছে? এরকম কেউ ফেস করেছেন কিনা? আপনারা যখন ট্যাক্সের আপনার প্রতিষ্ঠানের ফাইল যখন ট্যাক্স অডিটে যাবে, আমরা তো সাধারণত কি করি যে আমার রেভিনিউ, তার থেকে কস্ট অফ গুডস সোল্ড বাদ দেওয়ার পরে গ্রস প্রফিট, গ্রস প্রফিট থেকে অপারেটিং এক্সপেন্স বাদ দেওয়ার পরে অপারেশনাল ইনকাম, তারপরে ফাইন্যান্স কস্ট এবং আদার ইনকাম নেট করে আমার ইনকাম ইনকাম বিফোর ট্যাক্স আসে। এই যে কস্ট অফ গুডস সোল্ড বাদ দেওয়ার পরে যে গ্রস প্রফিট আসলো, ইনকাম ট্যাক্স অথরিটি অনেক ক্ষেত্রে দেখা যায় যে তারা আমাদের যে প্রতিষ্ঠানগুলো আমরা যে যে প্রতিষ্ঠানে আছি, সেই প্রতিষ্ঠান যে ইন্ডাস্ট্রিতে বিলং করে, ওই ইন্ডাস্ট্রির যে জিপিটা তারা নেয়, যে ইন্ডাস্ট্রি অন্যান্য প্রতিষ্ঠান গড়ে গ্রস প্রফিট মার্জিন কত সেলস এর। তো সেই যে যে জিপিটা, সেই জিপিটা কিন্তু তারা অ্যাপ্লাই করে ফেলে তখন। হ্যাঁ, হয়তো আপনার কস্ট অফ গুডস সোল্ড 80%, গ্রস প্রফিট 20%, তখন কিন্তু সে এটা মানতে চায় না যে আপনার পুরো ইন্ডাস্ট্রি চলতেছে, আপনার 30% গ্রস প্রফিট আর্ন করে, আর আপনি গ্রস প্রফিট আর্ন করতেছেন মাত্র 20%। এটা অ্যালাউবল না। তো এটা কিভাবে, কেন, মানে তারা করতে পারে কেন? তারা এই কারণেই করতে পারে যে এই ইন্ডাস্ট্রিতে যখন তারা এই প্রতিষ্ঠানগুলো যতগুলো প্রতিষ্ঠান আছে সবার অ্যাকাউন্ট যখন তারা অ্যানালাইসিস করে দেখে, তখন কিন্তু তারা দেখে যে গড়ে 10টা প্রতিষ্ঠান থাকলে তার 7টা 8টা প্রতিষ্ঠানেরই গ্রস প্রফিট 30%। তো গ্রস প্রফিট 30% কেন? এই যে সমজাতীয় অ্যাকাউন্টস ইউজ করছে বলেই কিন্তু, বা সমজাতীয় অ্যাকাউন্টিং ট্রিটমেন্ট দিয়েছে বলেই কিন্তু এই কম্প্যারিজনটা করা সহজ হয়েছে রেগুলেটরের জন্য। তারপরে যারা ইউজার অফ ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের ভিতরে যারা লোন দিয়ে থাকে আপনাকে, ব্যাংক বা আউটসাইড লেন্ডার যারা বন্ড হোল্ডার, তারাও এভাবে আরেক প্রতিষ্ঠানের সঙ্গে আপনাকে অ্যানালাইসিস করে দেখতে চায় যে আপনি আসলে ভালো করছেন না মন্দ করছেন। সেটার উপর বেসিস করে তারা সিদ্ধান্ত নিয়ে থাকে যে তারা আসলে আপনাকে পুনরায় লোন দিবে কি দিবে না।
হ্যাঁ, অ্যাট দ্য সেম টাইম বোর্ড অফ ডিরেক্টর যারা আছেন ওনারাও কিন্তু সমজাতীয় প্রতিষ্ঠান অন্যের সঙ্গে আপনাকে এখন তুলনা করবেন যে আপনার যে রিপোর্টিংটা যদি অন্যের মতো না হয় তাহলে তো তুলনা করা যাবে না। এই যে তুলনা করার সুবিধার্থে হোক বা এটাকে ফেয়ার প্রেজেন্টেশনের জন্য হোক, এই হারমোনাইজেশনটা জরুরি। হারমোনাইজেশন হয় বিধায়, অর্থাৎ অ্যাকাউন্টিং এর ট্রিটমেন্টটা একই রকম হয় বিধায় কিন্তু এই কম্পারেবিলিটিটা নিশ্চিত করা সম্ভব হয়। আর এই কম্পারেবিলিটিটা নিশ্চিত করা, তারপরে ফেয়ার প্রেজেন্টেশন নিশ্চিত করার জন্যই অ্যাকাউন্টিং ইনফরমেশনের হারমোনাইজেশনটা জরুরি। যিনি প্রশ্ন করেছিলেন বুঝতে পেরেছেন কিনা? স্যার বুঝতে পেরেছি। আর স্যার ওই যে এর আগে আপনি যে একটা কোশ্চেন করেছিলেন জিপি ইস্যুটা, স্যার ওইটা আমি আমার আগের প্রতিষ্ঠানে দেখেছিলাম, বাট এত ইন ডিটেলস বুঝি নাই। যে আপনি এখন যেটা বললেন যে সাপোজ বেক্সিমকো ফার্মা, আমি গ্লোব ফার্মা গ্রুপে ছিলাম এর আগে। আচ্ছা, বেক্সিমকো ফার্মা তার মানে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে যে পরিমাণ জিপি দেখাইছে, গ্লোব ফার্মা গ্রুপের জিপি কম্পারিজন তখন কম হলে ডিসিটি জিপি বাড়ায় দিত। এটাও দেখেছিলাম স্যার। এখন বুঝতে পেরেছি যে মেন রিজনটা কি ছিল। এর কারণটা তো থ্যাংক ইউ। এখন বুঝতে পেরেছেন, তাই না? জি, থ্যাংক ইউ স্যার। স্যার আর আরেকটা জিনিস বুঝতে পারছি, সেটা হচ্ছে যে ইনভেন্টরি যে ইস্যুটা বলছেন, যে আইএস অনুসারে ইনভেন্টরি, যেখানে আমার সমস্ত কস্ট গুলা হয়ে কস্ট অফ গুডস সোল্ড হবে, সরি ল্যান্ডেড কস্ট হবে, দেন যতটুকু ইউজ হবে সেটা কস্ট অফ গুডস সোল্ড যাবে, বাকিটুকু ইনভেন্টরি হিসেবে কারেন্ট অ্যাসেটে থাকবে। স্যার থ্যাংক ইউ ইস্যুটা বলার জন্য, মানে ক্লিয়ার হইলাম আর কি। আচ্ছা, থ্যাংক ইউ। এখন 10টা বেজে গেছে, 11টার সময় আবার আপনাদের অন্য ক্লাস থাকে। আমার মনে হয় আমরা শুরু করি, বাকিরা জয়েন করুক ইনশাল্লাহ। স্যার কালকের স্লাইড গুলো কি লিখে তো পাইনি স্যার, দিছিলেন? আমি তো গ্রুপে দিয়ে দিয়েছি মাই ডিয়ার ব্রাদার। আচ্ছা স্যার, ওই ফাউন্ডেশন লেভেল গ্রুপ এটা, হ্যাঁ স্যার, আইসিএম এর। আমি তো একটা গ্রুপে আমি ইয়ে করি, এই যে এফআর জুন, জানুয়ারি জুন এরকম আছে। এফআর ট্রিপল অন জানুয়ারি জুন বলে একটা গ্রুপ আছে। হ্যাঁ, ওটা আপনি অন্যদের সাথে একটু কথা বলে একটু নিয়ে নিন। আমাদের আজকের কোর্সের যে বিষয়গুলো থাকবে ক্লাস নাম্বার 4-এ, যে ইনপুট স্টেজ অফ অ্যাকাউন্টিং ইনফরমেশন, এটা যারা অ্যাকাউন্টিং ব্যাকগ্রাউন্ডে তাদের জন্য একটু বোরিং লাগবে। তারপরেও একটু শোনেন, নতুন করে জিনিসটা ঝালাই হবে। হ্যাঁ, যারা নন অ্যাকাউন্টিং ব্যাকগ্রাউন্ডের তাদের জন্য এটা নতুন। যে বুঝবেন না, যে কোনো জায়গায় যে কোনো স্টেজে যিনি বুঝবেন না সাথে সাথে কোশ্চেন করবেন। আমরা কি কি বিষয় আলোচনা করব: অ্যাকাউন্টিং ইভেন্ট, রুলস অফ অ্যাকাউন্টিং, আর হচ্ছে রেকর্ডিং ট্রানজাকশন, কিভাবে ট্রানজাকশন গুলো আমরা রেকর্ড করব সে বিষয় নিয়ে আমরা যতদূর সম্ভব সময়ের মধ্যে থেকে আলোচনা করব। প্রথমত হলো আপনার, আমরা বলেছিলাম, আপনাদের খেয়াল আছে কিনা, যে অ্যাকাউন্টিং এর মূল উপাদান ম্যাটেরিয়াল হলো আপনার লেনদেন। লেনদেন লিপিবদ্ধ করা দিয়েই কিন্তু অ্যাকাউন্টিং এর কার্যক্রম শুরু হয়। হ্যাঁ, অর্থাৎ আমরা যদি আহ আর একটু ক্লিয়ার মানে ডিটেলস বলি, সেটা হলো বুক কিপিং এবং অ্যাকাউন্টিং। এই দুটা কিন্তু আবার দুটা টার্ম কিন্তু আমাদের এখানে সামনে চলে আসে। বুক কিপিংটা এবং অ্যাকাউন্টিংটা, এটাও কিন্তু আমাদেরকে জানতে হবে। সেটা হলো, বুক কিপিংটা হলো এই যে ট্রানজাকশন বা লেনদেন যেগুলো হবে সেগুলোকে যথাযথভাবে লিপিবদ্ধ করাটা হলো বুককিপিং এর কাজ। হ্যাঁ, বুককিপিং এর কাজটা হলো লেনদেনগুলোকে যথাযথভাবে লিপিবদ্ধ করা। আর অ্যাকাউন্টিং এর কাজ হলো এই বুককিপিং এ লিপিবদ্ধকৃত লেনদেনগুলোকে প্রণীত হিসাব মানদণ্ডের আলোকে আপনার ইয়ে করে, কি বলে ওটাকে, যাচাই বাছাই করে যে আমার যে আয় ব্যয়, তারপরে আপনার লাভ লোকসান, এরপরে আপনার ব্যালেন্স শিট, ইনকাম, কি বলে এটা, ক্যাশ ফ্লো স্টেটমেন্ট, এই বিষয়গুলো তৈরি করা এবং রিপোর্ট আকারে প্রতিবেদন আকারে উপস্থাপন করার কাজই হলো আপনার অ্যাকাউন্টিং এর কাজ। অর্থাৎ শুরু হবে হচ্ছে আপনার বুককিপিং দিয়ে বা ট্রানজাকশন রেকর্ডিং এর মাধ্যমে। একটা লেনদেন রেকর্ড দিয়েই কিন্তু অ্যাকাউন্টিং এর কাজ শুরু। উইদাউট রেকর্ডিং ট্রানজাকশন ইউ ক্যান নট প্রসিড ফার্দার ফর অ্যাকাউন্টিং।
আপনার ট্রানজাকশনই নাই, আপনি কি অ্যাকাউন্টিং করবেন? তার মানে ট্রানজাকশনটা রেকর্ড করাটা খুবই ইম্পর্ট্যান্ট অ্যাকাউন্টিং, এবং ট্রানজাকশন রেকর্ড করতে যে আবার ট্রানজাকশনটা কোন ধরনের ট্রানজাকশন এটা বোঝার খুব জরুরি। আমাদের অ্যাকাউন্টিং এ মূলত তিন ধরনের ঘটনা ঘটে থাকে। একটা হলো ক্যাপিটাল বা মূলধন জাতীয় লেনদেন বা ঘটনা। আমরা এর আগে পড়েছি যে ঘটনা এবং লেনদেনের পার্থক্য। হ্যাঁ, সকল লেনদেনই ঘটনা, কিন্তু সকল ঘটনাই লেনদেন না, এটা আমরা বলেছিলাম। এই পর্যন্ত তো আপনারা ক্লিয়ার ছিলেন নাকি? ঘটনা এবং লেনদেনের পার্থক্য তো ক্লিয়ার সবার কাছে? জি। আচ্ছা, তো এখানে আমরা এই যে যে ইভেন্টের কথা বলছি, যে ক্যাপিটাল রিলেটেড ইভেন্ট কিছু আছে যেটাকে আমরা লেনদেন হিসেবে লিপিবদ্ধ করতে। তো ক্যাপিটাল আইটেম কি হতে পারে? বলছে যে যে কোনো ধরনের ব্যয় যেটা সম্পদ তৈরি করে অথবা সম্পদ বৃদ্ধি করে, সেগুলোকেই কিন্তু আমরা ক্যাপিটাল আইটেম বলি। যেমন কোনো মেশিনারি ক্রয় করা, তারপরে ইমপ্রুভমেন্ট টু দ্য অ্যাসেট দ্যাট ইনক্রিজ দেয়ার ইউজফুলনেস অর এক্সটেন্ডেড দেয়ার ইফেক্টিভ ইউজফুল লাইফ অফ দ্য অ্যাসেট। একটা জিপের ইঞ্জিন নষ্ট হয়ে গেছে, ওটা অকেজো হয়ে পড়ে আছে দীর্ঘদিন। আপনি ইঞ্জিনটার জিপটার ইঞ্জিন চেঞ্জ করবেন। এই যে যে ইঞ্জিনটা চেঞ্জ করলেন, এটা হচ্ছে ইমপ্রুভমেন্ট টু দ্য অ্যাসেট। হ্যাঁ, তখন কি হলো, তার ইউজফুল লাইফ বা ইউজফুলনেসটা কিন্তু বেড়ে গেল। এটাও কিন্তু আপনার ক্যাপিটাল আইটেমের লেনদেন হলো আর কি, যে আপনার একটা সম্পদ বৃদ্ধির ঘটনা ঘটলো। এরপরে আপনার আছে যে বলছে যে এক্সপেন্ডিচার ইনকার্ড ইন ট্রান্সপোর্টিং অ্যান অ্যাসেট টু ইটস সাইট অ্যান্ড প্রিপেয়ারিং ফর ইউজ। আমি প্রথম দিন বলেছিলাম, খেয়াল আছে কিনা, যে আপনি একটা ফ্রিজ কিনবেন, ওই ফ্রিজটা আপনার বাসায় আনা পর্যন্ত যত খরচ হয়, সেটাও কিন্তু ওই ফ্রিজের খরচ হিসেবে অ্যাসেট হিসেবে অন্তর্ভুক্ত হবে। অর্থাৎ ফ্রিজের দাম যদি হয় 20,000 টাকা, পরিবহন খরচ বাসায় এনে আপনি বাসা পর্যন্ত আনা আরো 2,000 টাকা খরচ হলে, তাহলে ফ্রিজের দাম হবে 22,000 টাকা। সেটাই কিন্তু এখানে বলছে যে এক্সপেন্ডিচার ইনকার্ড ইন ট্রান্সপোর্টিং অ্যান অ্যাসেট। কোন একটা সম্পদ তার সাইট পর্যন্ত নিয়ে যাওয়ার জন্য যে খরচটা হবে, হ্যাঁ, অর্থাৎ আপনি অ্যাসেট থেকে বেনিফিট পাওয়ার আগ পর্যন্ত যত ব্যয়, তখন ওই অ্যাসেটের ব্যয় হিসেবে অন্তর্ভুক্ত করতে হবে। ক্যাপিটাল রিলেটেড আইটেম হলো এটা। এরপর হলো রেভিনিউ আইটেম। রেভিনিউ হচ্ছে রাজস্ব। রাজস্ব আইটেমের ভিতরে রাজস্ব আয়ও থাকতে পারে, রাজস্ব ব্যয়ও থাকতে পারে। হচ্ছে an income or expenditure and the benefit of which will be exhausted within a year, the calendar year or the financial year, whichever is set up for the set of books। অর্থাৎ কোনো একটা আয় এবং ব্যয়ের সুবিধা যেটা এক বছরের ভিতরে নিঃশেষ হয়ে যায়, সেটা ক্যালেন্ডার ইয়ার হতে পারে, ফিনান্সিয়াল ইয়ার হতে পারে, সেটা আপনার বিজনেসের ইয়ারের ধরন অনুযায়ী। সে ধরনের আয় ব্যয় সংক্রান্ত যে ঘটনাগুলো ঘটবে, সেটাকে রেভিনিউ আইটেম হিসেবে ট্রিটমেন্ট করতে হবে। কি বলছে, যে স্যালারি এবং ওয়েজেস, প্রিন্টিং স্টেশনারি, সেলস রেভিনিউ, ইন্টারেস্ট ইনকাম, স্যালারি পেয়েবল, বোনাস, ট্যাক্স পেয়েবল, এই যে যে জিনিসগুলো, এটা তো এক বছরের ভিতরে শেষ হয়ে যায়। স্যালারি এবং অ্যালাউন্স বা স্যালারি এবং ওয়েজেস যখন আপনি দিচ্ছেন, এটা কিন্তু ওই বছরের ভিতরে কিন্তু ওটার কার্যক্রম শেষ। হ্যাঁ, তো এই যে যে একটা নির্দিষ্ট বছরের ভিতরে যে আয় এবং ব্যয় সংক্রান্ত যে ঘটনাগুলো ঘটে, যেটা এক বছরের অধিককাল সময় পর্যন্ত তার অস্তিত্ব থাকে না এবং বেনিফিটও প্রদান করে না, সে ধরনের ঘটনাগুলোকে আমরা রেভিনিউ আইটেম বলে থাকি। এবং সেটা তার যে ধরন, সেই ধরন অনুযায়ী আমরা আয় বা ব্যয় হিসেবে আমরা লিপিবদ্ধ করে থাকবো। ইন সিম্পল টার্ম, দিস ইজ অ্যান ইভেন্ট which generates revenue and the related cost to earn the revenue are accounted as expense। একটা জিনিস খেয়াল রাখবেন, যে ব্যয় ছাড়া আয় রেকর্ড করা বা ব্যয় ছাড়া আয় হওয়াটা কিন্তু একদমই অসম্ভব কাজ। যেখানেই আয় আছে, তার বিপরীতে ব্যয় থাকবে, এটাই কিন্তু ম্যাচিং প্রিন্সিপালের বক্তব্য। আপনি যে কোনো আয় যদি আপনি রেকর্ড করেন, তার বিপরীতে যে ব্যয় রেকর্ড করবেন, সেটাকেই বলা হয় এক্সপেন্স। হ্যাঁ, তো এটা রেভিনিউ আইটেম হিসেবে কাজ করবে। এরপরে যেটা আছে ডেফার্ড রেভিনিউ এক্সপেন্ডিচার, একটা কথা আছে, বলছে যে ইট ইজ নাইদার এ ক্যাপিটাল নর রেভিনিউ অ্যান্ড দ্য বেনিফিট অফ হুইচ উইল বি ক্যাপিটালাইজ ফর মোর দ্যান এ ইয়ার
হ্যাঁ, অর্থাৎ এক্সিডিং বিয়ন্ড দ্য ক্যালেন্ডার ইয়ার ফর দ্য সেট অফ বুকস অ্যান্ড ডাজ নট রেজাল্ট ইন ক্রিয়েশন অফ অ্যান অ্যাসেট। আপনারা যারা কাজ করে থাকেন তারা জানেন প্রতিষ্ঠানে অনেক ব্যয় আছে যেটা অগ্রিম করা হয়, একাধিক বছরের মধ্যে ওই ব্যয়টা ভাগ হয়। তার ভিতরে একটা হয় হলো অগ্রিম বাড়ি ভাড়া, অফিস রেন্ট। অফিস রেন্ট যখন আপনারা আহ চুক্তি করেন, তখন দেখা যায় যে যারা ল্যান্ডলর্ড বা বাড়ির মালিক বা অফিসের মালিক পক্ষ যারা, তাদেরকে আপনি হয়তো অগ্রিম 10 লাখ টাকা দিলেন। অগ্রিম 10 লাখ টাকা দিয়ে চুক্তি শর্ত থাকলো হলো যে যদি ভাড়া হয় 50,000 টাকা, তাহলে 25,000 টাকা আপনি নগদ দিবেন, আর বাকি 25,000 টাকা ওই অগ্রিম থেকে সমন্বয় হতে থাকবে যত বছর পর্যন্ত যাওয়া যায়। তো এই যে যে অগ্রিম 10 লাখ টাকা দিলেন, এটা কিন্তু আপনার সম্পদ হলো না তখন, এটা কিন্তু প্রকারান্তরে একটা খরচ, যে খরচটা একাধিক বছর পর্যন্ত এটা কি হবে, বন্টিত হবে। তো এই ধরনের খরচকে বলা হয় ডিফার্ড এক্সপেন্স। হ্যাঁ, প্রতি বছর এটা আস্তে আস্তে করে নিঃশেষিত হবে। যতটুকু ধরেন 1 বছর যখন যাবে 25,000 টাকা করে, তাহলে 25,000 টাকা করে 1 বছরে আপনার 3 লাখ টাকা, কিন্তু এই 10 লাখ টাকা অ্যাডভান্স থেকে 3 লাখ টাকা কিন্তু তখন কমে যাবে। এই 3 লাখ টাকা কি হলো, খরচ হিসেবে আপনি বুক করলেন। বাকি যে 7 লাখ টাকা অ্যাডভান্স থাকলো, এটা আপনার অ্যাসেট হিসেবে থাকবে, ডিফার্ড এক্সপেন্স অ্যাসেট হিসেবে। হ্যাঁ, অর্থাৎ অগ্রিম ব্যয় হিসেবে থাকবে। পরবর্তী বছরে যে আরো 3 লাখ টাকা খরচ আপনি খরচে দেখাবেন, ব্যালেন্স থাকবে কত, 4 লাখ টাকা। তারপরের বছর আবার 3 লাখ টাকা খরচে দেখাবেন, ব্যালেন্স থাকবে 1 লাখ। চতুর্থ বছরে যে 1 লাখ টাকা নিঃশেষ হয়ে যাবে। এইভাবে অ্যাডভার্টাইজমেন্ট দেওয়ার ক্ষেত্রেও কিন্তু আমরা যখন মিডিয়াতে, বিশেষ করে আপনার কোনো টেলিভিশন চ্যানেলে যখন বিজ্ঞাপন দেন, বা কোনো মিডিয়া ব্যক্তিত্বকে যখন আপনারা বিজ্ঞাপনের জন্য হায়ার করেন, তখন হয়তো তার সঙ্গে একটা অগ্রিম চুক্তি হয় যে তোমাকে 1 লাখ টাকা দিব, পুরো বছর যাবত আমার এই বিজ্ঞাপনটা খবরের সময়, 7টার খবরের সময় বিজ্ঞাপনটা প্রচার করবা। তো যখন আপনি 1 লাখ টাকা তাকে অগ্রিম দিয়ে দিলেন, এবং সে প্রতিদিন ওই সন্ধ্যা 7টার সময় যে সংবাদ হয় তার আগে আপনার বিজ্ঞাপনটা প্রচার করে, তো এটা 1 বছরের জন্য 1 লাখ টাকা। এখন যখন 1 মাস যাবে, 1 মাস গেলে তো আর আপনার পুরো খরচ শেষ হয়ে গেল না, কারণ এটা পুরো বছরের জন্য। তখন যখন আপনি মান্থলি অ্যাকাউন্টস করবেন, 1 মাসে কিন্তু আপনি এই 12 ভাগের 1 ভাগ খরচ হিসেবে দেখাবেন, বাকিটা কিন্তু আপনি বিলম্বিত ব্যয় বা অগ্রিম ব্যয় হিসেবে, অ্যাসেট হিসেবে রাখবেন। পরের মাসে যে আবার খরচ হবে, পুরো বছর শেষ হবে আপনার খরচটা শেষ হয়ে যাবে। এইভাবে কিন্তু আপনার বিলম্বিত ব্যয়টা আমাদের হিসাবের ভিতরে আনতে হবে। এরপরে আমরা আসবো রুল অফ অ্যাকাউন্টিং, যেটা রুল অফ অ্যাকাউন্টিং বা আপনার গোল্ডেন থিওরি অফ অ্যাকাউন্টিং যে নামে ডাকেন না কেন, এটাকে গোল্ডেন থিওরি অফ অ্যাকাউন্টিং ও বলে, রুল অফ অ্যাকাউন্টিং বলে। হ্যাঁ, আবার আপনার প্রিন্সিপালস অফ ডেবিট ক্রেডিট বলে। হোয়াট এভার দ্য নেম ইউ ক্যান অ্যাপ্লাই, but this is the basic theory of accounting, which was developed by a father of accounting, Mr. Luca di Pacioli, 1940, 1400 উনি এটা করেছিলেন। 10 নভেম্বরের ঘটনা, যে কারণে আমরা 10 নভেম্বরকে আন্তর্জাতিক অ্যাকাউন্টিং দিবস হিসেবে আমরা পালন করে থাকি। এই লুকা প্যাসিওলির যে অ্যাকাউন্টিং থিওরি যেটা, সেটাকে আমরা একটু আলোচনা করব যে আসলে কি বিষয়। তো এখন প্রত্যেকটা লেনদেন বলেন, ঘটনা বলেন বা অ্যাকাউন্ট বলেন, সেখানে কিন্তু আপনার যে পক্ষগুলো থাকে তার ভিতরে আছে পার্সোনাল আর আছে ইম্পার্সোনাল। এই দুইটা কিন্তু মূল, ব্যক্তিক পক্ষ, অব্যক্তিক পক্ষ। অর্থাৎ রক্তে মাংসে গড়া মানুষের পক্ষ একটা থাকে, আর একটা থাকে হলো আপনার রক্তে মাংসে গড়া না, অব্যক্তিক যে পক্ষগুলো থাকে। ব্যক্তিক পক্ষ যদি থাকে, কোনো ব্যক্তি যদি হয়, রহিম এবং করিম যদি হয়, তাহলে ব্যক্তির ভিতরে যিনি কোনো কিছু গ্রহণ করবেন উনাকে করবেন ডেবিট, আর যিনি কিছু প্রদান করবেন উনাকে করবেন ক্রেডিট। যিনি গ্রহণ করবেন তিনি হবেন ডেবিট ব্যক্তি হিসেবে। রহিম করিম যে কোনো নাম যখন আসবে পার্সোনাল,
গ্রহণকারী ডেবিট, প্রদানকারী ক্রেডিট, এটা হলো মূল রুল। আর ইম্পার্সোনাল যদি হয়, অব্যক্তিক হিসাব যদি হয়, অব্যক্তিক হিসাব আবার দুই ধরনের, একটা হচ্ছে রিয়েল, আরেকটা হচ্ছে নমিনাল। হ্যাঁ, রিয়েল বলতে হলো আপনার যে আপনার বস্তুত যেটা দৃশ্যমান, যেটা আমার আহ সম্পদ বা দায় সৃষ্টি করে এরকমের বিষয়। আর নমিনাল হলো যেটা নামিক হিসাব আমরা বলি, কিন্তু এটার মূল বিষয়টা হলো যে এটা এই সম্পদ এবং দায় সৃষ্টি করতে যে সাময়িকভাবে যে কার্যক্রমগুলো সংগঠিত হয়, যেটা বেশি দিন স্থায়ী হয় না, সেরকমের একটা ব্যাপার থাকে এখানে নমিনালে। তো রিয়েল বা সম্পদ বা দায় জাতীয় হিসাবের ক্ষেত্রে আমরা বলছি, বিশেষ করে রিয়েল অ্যাকাউন্টে বলছি যে যেটা আসবে সেটা ডেবিট হবে, আর যেটা চলে যাবে সেটা ক্রেডিট হবে। এটা খেয়াল রাখতে হবে। আসা এবং যাওয়া, ব্যক্তির যদি সম্পর্ক হয় তাহলে গ্রহণকারী প্রদানকারী, সম্পদের যদি হিসাব হয় তাহলে আসা এবং যাওয়া, আর নামিক হিসাব যদি হয়, আয় ব্যয় সংক্রান্ত যদি হয় তাহলে বৃদ্ধি এবং হ্রাস। হ্যাঁ, এক্সপেন্স এবং ইনকামের ক্ষেত্রে হচ্ছে ব্যয়ের ক্ষেত্রে ব্যয় হবে ডেবিট, আর আয়ের ক্ষেত্রে আয় হবে ক্রেডিট। অর্থাৎ সমস্ত ব্যয় ডেবিট, সমস্ত আয় ক্রেডিট। অর্থাৎ অ্যাকাউন্টস তাহলে কত প্রকারের, আমরা মূলত যেটা দেখলাম যে মূলত দুই প্রকারের, পার্সোনাল ইম্পার্সোনাল। ইম্পার্সোনাল আবার দুই ধরনের, রিয়েল এবং নমিনাল। এবং পার্সোনাল অ্যাকাউন্টে অ্যাকাউন্টিং এর রুল হলো যিনি রিসিভ করবেন উনি হবেন ডেবিট, আর যিনি প্রদান করবেন তিনি হবেন ক্রেডিট। ইম্পার্সোনাল অ্যাকাউন্টের ভিতরে রিয়েল টাইপের অ্যাকাউন্ট যেটা, সেখানে যদি কোনো কিছু আসে তাহলে এটা ডেবিট হবে, কোনো কিছু প্রদান করলে সেটা হবে ক্রেডিট। আবার আপনার আয় ব্যয়ের ক্ষেত্রে ব্যয় হয় ডেবিট, আয় হবে ক্রেডিট। এটাকে আরেকটু বিস্তারিত ভাবে যদি আমরা জানতে চাই তাহলে এখানে যেটা বলছে যে অ্যাপ্লিকেশন অফ অ্যাকাউন্টিং রুল, কিভাবে আপনি অ্যাপ্লাই করবেন, চেক ওয়েদার দেয়ার ইজ এ মানি ট্রানজাকশন ইনভলভ। পার্সোনাল আর রিয়েল তো একরকমই স্যার। কোনটা? এক্সকিউজ মি স্যার, বললাম পার্সোনাল আর রিয়েল অ্যাকাউন্টটা তো সেম লাইক, কারণ দুইটাই দাতার হিসাব গ্রহীতার হিসাব ক্রেডিট ডেবিট, আর দাতার হিসাব ক্রেডিট। না না না, পার্সোনাল হলো ব্যক্তি দিয়ে, কে, হু। আর রিয়েল হলো বস্তু দিয়ে, হোয়াট। এটা খেয়াল করতে হবে আপনাকে। হুম, আচ্ছা, ব্যক্তি এবং বস্তু, এটা খেয়াল করতে হবে। আচ্ছা, অ্যাকাউন্টিং রুলটা কিভাবে অ্যাপ্লাই করবেন? প্রথমত আপনাকে দেখতে হবে যে এখানে আর্থিক মূল্যে লিপিবদ্ধ করা যায় এরকম ট্রানজাকশন ইনভলভ আছে কিনা, সেটা আগে প্রথম। তারপরে ইজ দ্যাট ট্রানজাকশন এফেক্টস অর সেট অফ ওয়ার্কস, অর্থাৎ এটা আপনার অর্থনৈতিক কার্যক্রমকে প্রভাবিত করে কিনা সেটা দেখতে হবে। আমরা এর আগেও আপনারা নিজেরাও ডিসকাস করেছিলেন যে একজন ম্যানেজারকে 25,000 টাকা বেতনে নিয়োগ দেওয়া হলো, এটা কিন্তু কোনো লেনদেন না, কারণ এটা কিন্তু আপনার বুকসে কোনো এফেক্ট করে নাই। মাস যাওয়ার পরে যখন বেতন দিবেন তখন কিন্তু এটা ট্রানজাকশন হবে। নিয়োগ প্রদান করাটা কোনো লেনদেন হলো না, কারণ আপনার এটা আর্থিক অবস্থার কোনো পরিবর্তন করে নাই। এরপরে বলছে চেক হোয়েদার ডাজ দ্য ট্রানজাকশন ফল আন্ডার হুইচ অ্যাকাউন্টিং পিরিয়ড। হ্যাঁ, যে ঘটনাটা ঘটেছে সেটা আপনার বর্তমান অ্যাকাউন্টিং পিরিয়ডের ভিতরে ঘটছে কিনা। আপনি এখন কাজ করতেছেন হয়তো 2024 সালে, ঘটনাটা ঘটেছিল 2022-এর, এটা আপনার জন্য প্রযোজ্য না। বা ঘটনাটা ঘটবে 2025-এ, সেটাও আপনার জন্য প্রযোজ্য না। ডাজ দ্য ট্রানজাকশন ইনভলভ এ পার্সোনাল অ্যাকাউন্ট। হ্যাঁ, এই ট্রানজাকশনের ভিতরে পার্সোনাল অ্যাকাউন্ট আছে কিনা সেটা আপনাকে দেখতে হবে। যদি থাকে যে কোনো পার্সন বা কোনো কোম্পানি বা কোনো প্রতিষ্ঠানের নাম যদি থাকে, সেটা আপনাকে আইডেন্টিফাই করতে হবে। ইজ দ্যাট পার্সন ইজ রিসিভার অর গিভার, তখন আবার এটা খুঁজে বের করতে হবে যে পার্সনটা কি রিসিভার আর গিভার, সেই অনুযায়ী ডেবিট ক্রেডিট করবেন। আবার যে ডাজ দ্য ট্রানজাকশন ইনভলভ এনি ক্যাশ ইনফ্লো অর ক্যাশ আউটফ্লো, এই যে যে ট্রানজাকশন আছে সেখানে কোনো ক্যাশ ইনফ্লো বা ক্যাশ আউটফ্লো আছে কিনা। ক্যাশে আসতে পারে, সেটা ব্যাংকেও আসতে পারে। যদি সেরকম থাকে, ইফ দেয়ার ইজ নো ক্যাশ ইনভলভমেন্ট দেন
The choice are as follow, হতে পারে যে both can be real, debit and credit both real account, on real or on nominal, যে কোনো ধরনের হতে পারে, বাট কোনো একটা ট্রানজাকশনকে অ্যানালাইসিস করার জন্য এই বিষয়গুলো আপনাকে আমলে আনতে হবে। আমরা পরবর্তী যখন ট্রানজাকশন গুলো দেখবো তখন আরো ক্লিয়ার হবে। সামারি যদি করি তাহলে যত ধরনের সম্পদ আছে এটা বৃদ্ধি পেলে ডেবিট হবে, হ্রাস পেলে হবে ক্রেডিট। যত ধরনের লায়াবিলিটি বা দায় আছে এটা বৃদ্ধি পেলে হবে ক্রেডিট, হ্রাস পেলে হবে ডেবিট। রেভিনিউ বৃদ্ধি পেলে ক্রেডিট, হ্রাস পেলে হবে ডেবিট। এক্সপেন্স বৃদ্ধি পেলে হবে ডেবিট, হ্রাস পেলে হবে ক্রেডিট। প্রফিট, লস, এগুলো এই যে যে একটা ছক, এই ছকটা আপনারা সব সময় মনের ভিতরে গেঁথে নেবেন যারা নন অ্যাকাউন্টিং ব্যাকগ্রাউন্ডে, তাহলে আপনার আর জটিলতা হবে না। যদি এটা অ্যাসেট টাইপের ট্রানজাকশন হয়, অ্যাসেট বাড়ছে বা কমছে সেটা আপনি দেখবেন, সে অনুযায়ী এটাকে ডেবিট ক্রেডিট হিসেবে লিপিবদ্ধ করবেন। এখানে আবার ওই ওই বিষয়টাই দেওয়া আছে যে পার্সোনাল এবং রিয়েল অ্যাকাউন্ট। ধরেন আমরা যদি ওই পার্সোনাল এবং রিয়েল অ্যাকাউন্ট যিনি বলেছিলেন, আমি তাকেই উদ্দেশ্য করে, আপনার প্রতিষ্ঠানে যখন ইনভেস্ট করে টাকা দেয়, তখন আমরা একটা প্রতিষ্ঠানে যখন সে নতুন করে টাকা বিনিয়োগ করে তখন প্রতিষ্ঠান কি পেল? প্রতিষ্ঠান পেল টাকা, আসলো কার কাছ থেকে? মালিকের কাছ থেকে। হ্যাঁ, তাহলে দেখেন প্রতিষ্ঠান যখন এটাকে জার্নাল এন্ট্রি করবে, প্রতিষ্ঠানের কাছে আসলো কি? আসলো হলো টাকা। সে তখন এই যে রিয়েল অ্যাকাউন্টকে ডেবিট করবে, যেটা দেখেন ডান সাইডের উপরেরটা, রিয়েল অ্যাকাউন্টকে ডেবিট করবে, অর্থাৎ ক্যাশকে ডেবিট করবে বা ব্যাংকে ডেবিট করবে। আর অপরপক্ষ হলো ব্যক্তি কিন্তু, এবং সেই ব্যক্তি হচ্ছে প্রদানকারী। তাহলে এই পার্সোনাল অ্যাকাউন্ট যেটা বা প্রদানকারী অ্যাকাউন্ট, এটা কিন্তু ক্রেডিট হলো। এই রকমের কিন্তু বিষয়গুলো আমরা সামনে যখন ট্রানজাকশন গুলো দেখবো, যেমন এটা আমাদের একটা ট্রানজাকশন আছে, হ্যাঁ, সেখানে বলছে কি, আমরা যদি এই ট্রানজাকশনটাকে যদি আমি আরেকটু অ্যানালাইসিস করতে চাই, বলছে যে আপনার ডেবিট এবং ক্রেডিট কিন্তু পার্সোনাল অ্যাকাউন্ট হতে পারবে না। যেমন শিবা নাম করে একজন মালিক ধরেন, সে ক্যাশ দিছে অজয়কে, তাহলে এন্ট্রিটা কি হবে? শিবা পেইড ক্যাশ টু অজয়। আমরা যদি এরকমের একটা বিষয় দেখি, যখন শিবার হিসাব করব, শিবা কি এন্ট্রি করবে? শিবা ব্যক্তি হিসেবে কি করলো? তার কাছ থেকে একটা আউটফ্লো হয়ে গেল, এবং শিবা হলো প্রদানকারী। হ্যাঁ, এবং আউটফ্লোটা কি হলো শিবার? যে সে ক্যাশ দিয়ে দিল, এবং এখানে গ্রহণকারী কে? অজয়। সে তখন কি করবে? শিবা যখন অ্যাকাউন্টটা করবে, এই যে নিচে দেখেন শিবার বুক অফ অ্যাকাউন্টে সে অজয় যিনি গ্রহণকারী তাকে ডেবিট করলো, আর চলে গেল কি? ক্যাশ ক্রেডিট করলো। আবার অজয় যে, সে কি করলো? অজয়ের কাছে কি ঘটলো? এটা অজয় ক্যাশ পেলো, তার মানে সেটা আসলো, বৃদ্ধি পেলো, ক্যাশ ডেবিট করলো। আর কার কাছ থেকে পেলো? যিনি প্রদানকারী সেই ব্যক্তিকে ক্রেডিট করা হলো। হ্যাঁ, এবং আমরা যে মানে অ্যাকাউন্টিংটা আমরা কিভাবে রেকর্ড করব, বলছি যে প্রথমে আমাদেরকে জার্নাল এন্ট্রি হিসেবে অ্যাকাউন্টিংটাকে, এই যে রেকর্ড অ্যাকাউন্টিং ইভেন্ট গুলোকে রেকর্ড করব। এটা করব কোথায়? খেয়াল করবেন, যেখানে লেনদেন সমূহ লিপিবদ্ধ করা হয়, যে বইতে লেনদেন সমূহ লিপিবদ্ধ করা হয়, সেই বইটাকে বলা হয় জার্নাল বুক। জার্নাল বুক, বা আমরা বাংলা যদি বলি এটাকে জাবেদা বলা হয়, জাবেদা বই বা জার্নাল বুক, যেখানে প্রাথমিকভাবে হিসাবগুলোকে লিপিবদ্ধ করা হয়। জার্নাল, জার্নাল এন্ট্রি পাস করে জার্নাল বুকে হিসাবগুলো লিপিবদ্ধ করা হয়। এবং এই হিসাবগুলোকে প্রাইমারিলি যখন আমি জার্নালে লিপিবদ্ধ করতে, সেকেন্ডারি কিছু কিছু বুক থাকে, সেই বইগুলো আমরা দেখবো যে এই লেনদেন গুলো করি, তখন কিন্তু সেগুলোকে বলা হয় লেজার বুক। জেনারেল লেজার হতে পারে, জেনারেল লেজার। ক্যাশটাকে যখন আমরা আলাদা লিপিবদ্ধ করি, ক্যাশ বই লিপিবদ্ধ করি। সকল প্রকার ক্রয় যখন আমরা আলাদা লিপিবদ্ধ করি, তখন ক্রয় রেজিস্টারে লিপিবদ্ধ। সেল যখন আমরা লিপিবদ্ধ করি, সেলস রেজিস্টারে লিপিবদ্ধ করি। ফিক্সড অ্যাসেট, এইভাবে তখন যখন ক্যাটাগরি ওয়াইজ আলাদা লিপিবদ্ধ করি, তখন এগুলো কিন্তু
আলাদা আলাদা লিপিবদ্ধ হয়। একটা বিষয় কি, আমরা যারা অ্যাকাউন্টিং সফটওয়্যার ইউজ করি, এটা ওরাকল হতে পারে বা বিভিন্ন রকম ইআরপি সফটওয়্যার এখন আসছে মার্কেটে, এখন কিন্তু আর এই ম্যানুয়ালি যে ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট, শিবা অ্যাকাউন্ট ক্রেডিট, ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট, তারপরে আপনার এক্স অ্যাকাউন্ট ক্রেডিট, এইভাবে যে জার্নাল এন্ট্রি হাতে করা, এই বিষয়গুলো এখন আর নাই। এখন ইআরপি সফটওয়্যারে আপনি যখন কোনো ক্যাশ রিসিভ করবেন, তখন ক্যাশ রিসিভের একটা ড্যাশবোর্ড চলে আসবে। সেখানে ক্যাশ রিসিভ যখন আপনি করবেন, কত টাকা সেটা দিবেন, কার কাছ থেকে রিসিভ করেছেন সেই ব্যক্তির নামটা দিয়ে দিবেন। আপনার একসঙ্গে দুইটা কাজে হবে, ব্যাক এন্ডে এই জার্নাল এন্ট্রিটা যেমন হবে, আপনার লেজারটাও হয়ে যাবে। অর্থাৎ আপনারা যারা সফটওয়্যার ইউজ করে থাকেন, আমাকে একটু বলেন তো সফটওয়্যারের রেকর্ডিংটা কি আপনার লেজার ভিত্তিক না জার্নাল ভিত্তিক? কে বলতে পারবেন? জার্নাল স্যার। জার্নাল ভিত্তিক, পালসের মাধ্যমে করি আমরা সবগুলো রেকর্ড। না 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 না, লেজার আপনারা লেজার ভিত্তিক। আপনারা দেখবেন যে আপনি যখনই কোনো লেজার ওটা হয়ে যাচ্ছে। রেকর্ড করেন, তখন কিন্তু এই পার্টিকুলার লেজারে যে যখন পার্সেস রেকর্ড করেন, তখন কিন্তু পার্সেসের ড্যাশবোর্ডে যে রেকর্ড করেন, তাই না? আচ্ছা, জার্নাল দিলে এটা অটোমেটিক লেজার হয়ে ট্রায়াল ব্যালেন্স পর্যন্ত চলে যায়। মানে রেকর্ডটা হয় লেজার ভিত্তিক, ব্যাক এন্ডে অটোমেটিক জার্নালটা হয়ে যায়। ঠিক আছে। ইআরপি সফটওয়্যারের রেকর্ডিংটা হয় হলো আপনার লেজার ভিত্তিক। আপনি যখনই যে কোনো কিছু রেকর্ড করবেন, দেখবেন যে আপনি ওই ক্যাশ রেকর্ড করবেন, ক্যাশের ড্যাশবোর্ডটাতে যেতে হবে, পার্সেস রেকর্ড পার্টিকুলার করবেন। লেজারে দেয়া এটা ইয়ে হয়ে যায়, এন্ট্রি হয়ে হ্যাঁ, যায়। হ্যাঁ, ওই পার্টিকুলার ড্যাশবোর্ডটা নিয়ে কিন্তু আপনি পার্সেস রিটার্ন করবেন, পার্সেস রিটার্নের ড্যাশবোর্ডে যে তখন আপনাকে কত টাকার মাল, এটা কবে ক্রয় করা হয়েছিল, কার কাছ থেকে ক্রয় করা হয়েছিল, কি টার্মে ক্রয় করা হয়েছিল, এগুলো এন্ট্রি দিলে অটোমেটিক, অর্থাৎ রেকর্ডিংটা হয় লেজার ভিত্তিক। বাট আমরা যারা ম্যানুয়ালি অ্যাকাউন্টিং শিখে এসেছি বা এখনো যারা আপনার মুদির দোকানে বা যারা এক মালিকানা কারবারে ব্যবসা করে থাকে, তারা কিন্তু এখনো পর্যন্ত আপনার এটাকে জার্নাল ভিত্তিক রেকর্ড করে, অর্থাৎ আগে লেনদেন গুলোকে রেকর্ড করে, তারপরে মাস শেষে যে এগুলোকে আপনার আলাদা আলাদা লেজারে পোস্টিং দিয়ে তারপরে অ্যাকাউন্টসটা করে থাকে। কিভাবে রেকর্ড করবেন এটা ডিটেলসটা এখানে আছে। আমরা একটু ট্রানজেকশন গুলোতে যাব, দেখি ট্রানজেকশন গুলোতে। হ্যাঁ, আমরা এই যে যে একটা ট্রানজেকশন, কতগুলো ট্রানজেকশন আছে, এটাই হলো আমাদের আগামী, আজকের থেকে শুরু করে আগামী দিনের যত পড়ালেখা হবে, এটার উপর ভিত্তি করে আমরা এই লেনদেন গুলোকে রেকর্ড করব এবং এট দ্য সেম টাইম এগুলোর থেকে আমরা লেজার করা, লেজার থেকে ট্রায়াল ব্যালেন্স, ট্রায়াল ব্যালেন্স থেকে অ্যাডজাস্টিং এন্ট্রি, অ্যাডজাস্টিং থেকে পোস্ট অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স, এরপরে মাল্টিপুল কলাম ইনকাম স্টেটমেন্ট করা বা আপনার 10 কলামের ওয়ার্কশিট করার একটা ব্যাপার আছে, সেগুলো যেগুলো আপনাদের পরীক্ষার জন্য প্রয়োজন পড়বে, সেই কাজগুলো আমরা করবো। দেখেন, এখানে একটা ব্যবসা যখন আমরা শুরু করি, ব্যবসার প্রথমেই হয় যে মালিক ব্যবসায় পুরো টাকা বিনিয়োগ করে থাকে। হ্যাঁ, তো এখানে শিবা নাম করে একজন মালিক, উনি কি করেছেন, স্টার্টেড বিজনেস। এটা আমি কিন্তু স্লাইড কোন এক জায়গা থেকে ডাউনলোড করেছি, সুতরাং এটা বাইরের একটা স্লাইড, এটা আমাদের বানানো স্লাইড না। সুতরাং এখান থেকে আমরা এক্সাম্পল হিসেবে নিতে পারি। আপনি এখানে শিবার জায়গায় রহিম দেন, ডলারের জায়গায় টাকা দেন, কোনো ব্যাপার না, বাট ঘটনা একই। সে বিষয়গুলো আপনারা একটু জেনে নিলে হবে যে শিবা নাম করে একজন মালিক, উনি ব্যবসা শুরু করলেন। কি ব্যবসা করলেন? স্টার্টেড বিজনেস ইন ডিলার ইন কম্পিউটার স্পেয়ার পার্টস অ্যান্ড কম্পিউটার স্টেশনারি, 1 এপ্রিল 2007 এবং ফলোইং ইভেন্টস অকার্ড ইন দ্য মান্থ অফ এপ্রিল। পরীক্ষাতে কিন্তু এরকমেরই থাকবে, পরীক্ষায় কিন্তু এরকমেরই জার্নাল এন্ট্রি থাকবে। হয়তো আপনাকে বলবে যে এগুলো লেজার করেন, অথবা এমনও থাকতে পারে যে এগুলোকে আগে জার্নাল এন্ট্রি করেন, তারপরে লেজার করেন, এরপরে ট্রায়াল ব্যালেন্স করেন, থাকতেই পারে। 15 মার্ক বা 20 মার্কের জন্য যদি থাকে, তাহলে জার্নাল, লেজার এবং ট্রায়াল ব্যালেন্স তিনটাই থাকবে। হয়তো 7-5-5 বা 7-4-4, 15 মার্কেট যদি হয়, এভাবে ভাগ করে করে থাকবে। তো শিবা নাম করে একজন ব্যক্তি, উনি কম্পিউটারের স্পেয়ার পার্টস এর এবং স্টেশনারি আইটেমের ডিলারশিপের ব্যবসা করবেন। 1 এপ্রিল 2007 উনি ব্যবসা শুরু করলেন
ব্যবসায় প্রথমে উনি কি করেছেন, ব্যবসায় উনি $50,000 ইনভেস্ট করেছে ক্যাশে, আর $50,000 ফার্নিচার উনি ব্যবসায় দিয়েছেন। হ্যাঁ, উনি $50,000 ক্যাশ দিয়েছেন ব্যবসায়। আমরা বিজনেস এন্টিটি কনসেপ্টটা পড়েছি। বিজনেস এন্টিটি কনসেপ্টের মূল বক্তব্য কি, কে বলতে পারবে? স্যার বিজনেস আর হচ্ছে মালিক হচ্ছে আলাদা স্যার, মানে বিজনেস এন্টিটি কনসেপ্ট জোরে বলেন। স্যার বিজনেস এন্টিটি কনসেপ্ট হচ্ছে ব্যবসা হচ্ছে ইয়ে থেকে মালিক থেকে টোটালি ডিফারেন্ট স্যার, এটা হচ্ছে বিজনেস এন্টিটি কনসেপ্ট। হ্যাঁ, অর্থাৎ ব্যবসা দুটো এবং ভিন্ন মালিক সত্তা, সেপারেট ভিন্ন এন্টিটি, ভিন্ন সত্তা। আলাদা হ্যাঁ, সত্তা। আমরা যখন লেনদেনগুলো হিসাবভুক্ত করব বা রেকর্ড করব, আমরা ব্যবসায়ের পক্ষে কাজ করব, মালিকের পক্ষে না। হ্যাঁ, আমরা এখন যে লেনদেনগুলো রেকর্ড করব, এটা এই যে কম্পিউটার ডিলিং যে ব্যবসা, সেই ব্যবসার পক্ষ থেকে মানে কাজগুলো করব। তাহলে আমি যদি ব্যবসার একটা ধরেন চার দেয়ালের একটা ঘরের কনসেপ্টটা নিয়ে আসি আমার চোখের সামনে, যে চার দেয়ালের একটা ঘর, এটা একটা ব্যবসা প্রতিষ্ঠান। এই ব্যবসা প্রতিষ্ঠান প্রথমেই কি পেলো সেবার কাছ থেকে? $50,000 পেয়েছে, $50,000 ফার্নিচার পেয়েছে। এখন ওই যে আমাদের অ্যাকাউন্টিং রুলে যদি আমরা ফেরত যাই, তাহলে এখানে কি ঘটলো? এখানে দুই ধরনের হিসাব আছে, একটা হচ্ছে ব্যক্তি হিসাব, ব্যক্তি হলো শিবা, আর একটা হচ্ছে রিয়েল অ্যাকাউন্ট, রিয়েল অ্যাকাউন্ট হলো ক্যাশ এবং ফার্নিচার। হ্যাঁ, তাহলে আমরা যদি এখন এটাকে জার্নাল এন্ট্রি করি, তাহলে ব্যক্তি হিসাব শিবা যিনি, উনি কি প্রদানকারী না গ্রহণকারী? প্রদানকারী। প্রদানকারী। তাহলে স্যার শিবা হবে, প্রদানকারী। হ্যাঁ শিবা হয়ে যাবে ক্রেডিট, ক্রেডিটটা পেয়ে গেলাম। এরপরে আরো দুইটা জিনিস আমরা এখানে দেখতেছি, একটা হচ্ছে ক্যাশ, ক্যাশ এসেছে ব্যবসায়, ফার্নিচার এসেছে। এই দুইটাই হচ্ছে রিয়েল অ্যাকাউন্ট। রিয়েল অ্যাকাউন্টে আমরা জানি যে যদি এটা বৃদ্ধি পায় তাহলে কি হবে? ডেবিট। তাহলে দুইটাই বৃদ্ধি পেয়েছে, তাহলে ডেবিট। দুটাই কিন্তু আমাকে ডেবিট করতে হবে। কিভাবে এটা লিপিবদ্ধ হয়েছে দেখেন। হ্যাঁ, এখানে যদি আমরা দেখি, এ- এখানে দেখেন, এই প্রথম জার্নাল এন্ট্রিটা যে ক্যাশ, এটা রিয়েল অ্যাকাউন্ট, বৃদ্ধি পেয়েছে যেহেতু ডেবিট 50,000, ফার্নিচার রিয়েল অ্যাকাউন্ট যেহেতু বেড়েছে ডেবিট 50,000। তাহলে ক্যাশ এবং ফার্নিচার রিয়েল ট্যানজিবল অ্যাসেট, হেন্স অ্যাপ্লাই দ্য রুল ডেবিট হোয়াট কামস ইন। এটা কিন্তু বিস্তারিত বলা আছে। হ্যাঁ, যে কারণে এটা আমাদের জন্য সুবিধা। আর একটা হলো শিবা অ্যাকাউন্ট পার্সন, এটা পার্সোনাল অ্যাকাউন্ট। আমরা বলেছিলাম যে শিবা ইজ এ পার্সন রানিং দ্য বিজনেস অ্যাজ এ প্রোপাইটার ইন দিস কেস, হেন্স অ্যাপ্লাই দ্য রুল ফর পার্সন ক্রেডিট ফর গিভার। দেখেন আমরা যা আলোচনা করছি সেটাই কিন্তু এখানে বলা আছে। তাহলে যিনি প্রদান করেছেন ওনাকে আমরা ক্রেডিট করে ফেললাম। তাহলে 50-50 দিয়ে ডেবিট ক্রেডিটের ক্ষেত্রে খেয়াল রাখবেন, নিউটনের থার্ড ল কিন্তু এখানে অ্যাপ্লাই। যা ডেবিট হবে সমপরিমাণ টাকা দিয়ে কিন্তু আপনাকে ক্রেডিট ক্রেডিট করতে করতে হবে। হবে। ডেবিট মাস্ট ইকুয়াল ক্রেডিট, এটা খেয়াল রাখবেন। শিবা, ফার্নিচার এবং ক্যাশ, এই দুইটা মিলে মোট 1,00,000 টাকার সম্পদ প্রতিষ্ঠানে দিয়েছে। প্রতিষ্ঠান 1,00,000 টাকার সম্পদ পেয়েছে। অ্যাট দ্য সেম টাইম শিবার কাছে 1,00,000 টাকা প্রতিষ্ঠানের দায় তৈরি হয়ে গেছে। এটা হলো মূল কথা। কোনো একটা ব্যবসায়ের কনসেপ্ট যদি আপনি বোঝেন, যে কোনো একটা মুদির দোকান আপনি দিবেন, সেই মুদির দোকানে সেই মুদির দোকানদারের যিনি মালিক, উনি হলেন মালিক। ব্যবসা মালিকের কাছ থেকে টাকা ধার নেয়। হ্যাঁ, ধার নিয়ে ব্যবসা শুরু করে। তো মালিক যখন ব্যবসায় টাকা দেয়, এটা হচ্ছে মূলধন হিসেবে টাকাটা দেয়, এটা মূলধন হিসেবে গণ্য হয়। তাহলে ব্যবসায়ের কাছে, ব্যবসা প্রতিষ্ঠানের কাছে মালিকের দেওয়া মূলধন কি সম্পদ না দায়? দায়। মালিকের নিকট কিন্তু তার একটা দায়। সুতরাং এটা দায় হিসাবে আমরা যদি লায়াবিলিটির কনসেপ্টে যাই, আপনাদের খেয়াল আছে কিনা, এই যে দেখেন, হ্যাঁ বারবার আমাকে কিন্তু স্লাইড ড্রপ করে ব্যাকে যেতে হবে। এই যে দেখেন লায়াবিলিটি, লায়াবিলিটি যদি বাড়ে তাহলে ক্রেডিট। এই যে দেখেন দায় বেড়েছে, 1,00,000 টাকা দায় বেড়েছে, যে কারণে এটা ক্রেডিট হয়েছে। আবার এই শিভাই যখন তার বা ছেলের স্কুলের ফিস দেওয়ার জন্য হোক আর বাজার করার জন্য ব্যবসা থেকে টাকা 10,000 নিয়ে নেবে, তখন কিন্তু এই শিবা অ্যাকাউন্টটি আমরা আবার কি করব? ডেবিট করব, নগদ টাকাকে ক্রেডিট করব।
তখন কিন্তু লায়াবিলিটি কি হয়ে যাবে, কমে যাবে সে যখন টাকা নিবে। মালিক ব্যবসায় যে টাকা দেয় সেটাকে আমরা মূলধন হিসেবে গণ্য করি, এবং মূলধন কিন্তু বাই নেচার একটা দায় জাতীয় হিসাব, এটা খেয়াল রাখতে হবে আপনাদেরকে। এখানে নন অ্যাকাউন্টিং ব্যাকগ্রাউন্ডে স্যার যা আছে, সেক্ষেত্রে হ্যাঁ বলেন। অ্যাকাউন্টিংটা স্যার কি এভাবে হবে যে ক্যাশ হিসাব ডেবিট, ফার্নিচার হিসাব ডেবিট, ইকুইটি হিসাব ক্রেডিট, এইভাবে? হ্যাঁ, এই যে এখানে তো তাই হলো, দেখেন। তাহলে তো শিবার নাম আসলো না, শিবা তো ক্রেডিট, এটা না এসে ইকুইটি ক্রেডিট হইলো, এইভাবে ভেরি হইলো। গুড, এটা ভালো কোশ্চেন করছেন। এখানে শিবার নামটা এসেছে, শিবা ক্যাপিটাল অ্যাকাউন্ট, দেখেন লেখা আছে শিবা ক্যাপিটাল অ্যাকাউন্ট। হ্যাঁ, ক্যাপিটাল মানে মূলধন, ইকুইটি মানে মূলধন, ওনারশিপ ইকুইটি মানে মূলধন, প্রোপ্রাইটরশিপ ইকুইটি মানে মূলধন। শিবার নামটা কেন আসছে, যেহেতু এটা এক মালিকানা কারবার, এই কারণে আমরা, খেয়াল আছে কিনা, এক মালিকানা কারবারে প্রতিষ্ঠানটা চেনে হলো ব্যক্তির নাম দিয়ে। হ্যাঁ, এটা যদি কোম্পানি হতো তখন কিন্তু এই যে আপনার কোম্পানি যখন হতো বা অংশীদারি বিজনেস যখন হতো, তখন কিন্তু আপনার 10 জন মানুষ হয়তো এখানে টাকা দিয়েছে, তখন তো এই শিবা, রবি, এক্স ওয়াই যেটা ভাবে নাম লেখা সম্ভব ছিল না। তখন কিন্তু একবারে আমরা শিবা নামটা মুছে দিয়ে শুধু ক্যাপিটাল অ্যাকাউন্ট লিখতাম বা ইকুইটি অ্যাকাউন্ট। ক্যাপিটাল এবং ইকুইটি সমজাতীয় শব্দ। হ্যাঁ, তখন কিন্তু শুধু ইকুইটি অ্যাকাউন্ট লিখতাম। এখানেও কিন্তু আপনি যেটা বলেছেন যে ইকুইটি, ইকুইটি কিন্তু আছে এখানে, যে ক্যাপিটাল, বাট তার আগে শিবা শব্দটা আছে, যেহেতু এটা এক মালিকানা প্রতিষ্ঠান, আপনি সহজে আইডেন্টিফাই করতে পারবেন যে এটা শিবা এই টাকাটা দিয়েছে, হ্যাঁ, ক্যাপিটাল হিসেবে। ক্লিয়ার? ক্লিয়ার এখানে স্যার। অ্যাকাউন্টিং ব্যাকগ্রাউন্ডের না এরকম যাদের কাছে এটা নতুন, তাদের কাছ থেকে একটু জানতে চাই যে যতক্ষণ পর্যন্ত যতটুকু আমরা ডিসকাস করলাম ডেবিট ক্রেডিট নিয়ে এবং একটা জার্নাল নিয়ে, এখানে বুঝতে কারোর কোনো সমস্যা আছে কিনা? স্যার বুঝতে পারছি। আচ্ছা, এরপরে দেখেন দ্বিতীয় কি কাজটা করেছে। দ্বিতীয় যেটা হয়েছে, শিবা শিবা পার্সেস 75,000 টাকার গুডস কিনেছে বাকিতে। হ্যাঁ, ওই ব্যবসা শিবা কিনে নাই, কিনেছে ব্যবসা। যেহেতু ব্যবসাটা শিবার নামে, যে কারণে শিবা কথাটাই বারবার আসবে, তাহলে ওই ব্যবসা কি করেছে, 75,000 টাকার পণ্য বাকিতে ক্রয় করেছে। এখানে দুইটা পক্ষ কি কি বলেন তো? ক্রয় আর পাওনাদার। ক্রয় আর পাওনাদার স্যার। হ্যাঁ, অর্থাৎ পণ্য আমার একটা এসেছে, ক্রয় হিসেবে ইনভেন্টরি এসেছে আমার কাছে, রিয়েল অ্যাকাউন্ট অর্থাৎ আসলো, আর আমি কারো কাছ থেকে বাকিতে এটা কিনেছি, সুতরাং আমার একজন পাওনাদার ক্রিয়েট হয়েছে। এখন দেখেন এটার এন্ট্রি কি করেছে তারা। ইনভেন্টরি অ্যাকাউন্ট ডেবিট, যেটা বললাম যে ক্রয় বা ইনভেন্টরি যেটাই বলেন না কেন, ক্রয় করে ইনভেন্টরি এসেছে আমার, যেহেতু রিয়েল ট্যানজিবল অ্যাসেট, এটা ডেবিট হলো। এই যে ক্রেডিটার্স অ্যাকাউন্ট, ক্রেডিট হলো। এরপরে তার এরপরের এন্ট্রিটা হলো, শিবা ফ্রেন্ড অজয় প্রমিস হিম টু গিভ এ লোন অফ টাকা 25,000। এটা কি হবে? স্যার এটা লেনদেন হবে না। ট্রানজাকশনই হবে না স্যার। সবাই একমত? জি স্যার। প্রমিস করেছে, লেনদেন হবে না, প্রমিস করছে মাত্র, প্রমিস করেছে টাকা দিবে, কিন্তু এটা লেনদেন কোনো হবে না। টাকা আদান প্রদানের ঘটনা ঘটে নাই, সুতরাং এটা আমরা লেনদেন হিসেবে লিপিবদ্ধ করব না। এটা আমরা দেখবো ওখানে, যে আমরা পরেরটা দেখি তারপরে একবার ওখানে যাই। তারপর বলছে শিবা সোল্ড 50,000 টাকার পণ্য কত টাকায় বিক্রি করেছে, 1,00,000 টাকায় বিক্রি করেছে। 50,000 টাকার পণ্য বিক্রি করেছে কত টাকায়, 1,00,000 টাকায় বিক্রি করেছে। এটা কি ঘটেছে, এখানে কি কি লেনদেন আছে? এখানে স্যার রেভিনিউ আছে, কস্ট অফ গুডস সোল্ড আছে। দুইটা ভাগে দুইটা ভাগে আমরা ভাগ করি। প্রথমত হলো, সে যে 75,000 টাকার পণ্য আগে কিনেছিল, এর থেকে 50,000 টাকার পণ্য কিন্তু তার চলে গেল, যেহেতু সেল করে ফেলেছে। তাহলে তার ইনভেন্টরি কমলো 50,000 টাকার,
ইনভেন্টরি কমে আমরা জানি যে কোনো ইনভেন্টরি বা কোনো র ম্যাটেরিয়াল যদি বিক্রয়ে চলে যায় তখন এটাকে কস্ট অফ গুডস সোল্ডে আমরা বুক করি। তাহলে কি দাঁড়াবে, একদিকে ইনভেন্টরি গিয়েছে, অন্যদিকে কস্ট অফ গুডস সোল্ড বা ব্যয় বেড়েছে। তাহলে আমরা জানি যে ব্যয় বাড়লে এটা ডেবিট হয়, তাহলে কস্ট অফ গুডস সোল্ড ডেবিট হবে, ইনভেন্টরি কমে গেছে যেহেতু সেহেতু ক্রেডিট হবে। এটা হচ্ছে প্রথমটা। দ্বিতীয়টা হলো যে এই ইনভেন্টরি বিক্রি করেছে কত, 1 লাখ টাকায়। খেয়াল করবেন যতক্ষণ না পর্যন্ত ক্যাশ কথাটা লেখা থাকবে যে ক্যাশে বিক্রি করেছে বা ব্যাংকের মাধ্যমে বিক্রি করেছে, ততক্ষণ পর্যন্ত আমাদেরকে ধরতে হবে বা অনুমান করে নিতে হবে যেটা বাকিতে বিক্রয় হয়েছে। তাই আমি যে 1 লাখ টাকায় বিক্রি করলাম, এটা কি হলো, কারো কাছে আমার পাওনা সৃষ্টি হলো নাকি? জি স্যার। কারো কাছে আমার পাওনা সৃষ্টি হলো, আবার 1 লাখ টাকা আয়ও সৃষ্টি হলো। 1 লাখ টাকা আয় আমার বেড়েছে, কিন্তু আয়টা আমি নগদে পাইনি, কারো কাছে আমি পাবো। তার মানে আমার দেনাদার তৈরি হয়েছে, আবার আয়ও বেড়েছে। দেখি এটাকে কিভাবে ওনারা রেকর্ড করেছে। দেখেন 3 নাম্বারটা তো আমরা বলেছি নো এন্ট্রি, কারণ এখানে মেয়ার প্রমিস টু গিভ ডাজ নট টেন্টামাউন্ট টু মানি ট্রানজাকশন, অর্থাৎ দেওয়ার জন্য প্রমিস করেছে, এটা আসলে কোনো লেনদেন হবে না, এটা ওরাও বলেছে। ঠিক আছে, এখন আমাদের যে বিক্রি করলাম এখানে 2টা এন্ট্রি ইনভলভ আছে, যেটা আমরা অলরেডি আলোচনা করেছি। 2টা ভাগে ভাগ হবে। একটা হলো যে আমি সেল করার ফলে আমার ইনভেন্টরি কমেছে, আর একটা হলো আমি বিক্রয় করার ফলে আমার আয় হয়েছে। তো এরা যেটা বলেছে 2 এন্ট্রিজ ইনভলভ, অন ফর সেল অফ গুডস অ্যান্ড অন ফর রিডাকশন ইন ইনভেন্টরি। তো প্রথমে যদি আমরা লিখি এরকম যে ক্যাশ আর ব্যাংক ডেবিট, অর্থাৎ ডেবিট হোয়াট কামস ইন, হ্যাঁ, অর্থাৎ এরা এটাকে ক্যাশ হিসেবে অর্থাৎ নগদে বিক্রয় হিসেবে গণ্য করেছে, আমরাও সেটা করি, কিন্তু আর ওইখানে যেহেতু নগদ আর ব্যাংক উল্লেখ নাই সেহেতু তো আমরা রিসিভেবল করে অ্যাকাউন্টিং এক্স্যাক্টলি অ্যাকাউন্টিং এর বক্তব্য কিন্তু নগদ এবং ব্যাংক উল্লেখ না থাকলে কিন্তু আপনাকে রিসিভেবল দিতে রিসিভেবল করাটাই যুক্তিযুক্ত। যদিও এরা ক্যাশ ব্যাংক করেছে, আমরা ক্যাশ ব্যাংক করব না, আমরা এখানে রিসিভেবল করব। রিসিভেবল অ্যাকাউন্ট ডেবিট, অর্থাৎ দেনাদার অ্যাকাউন্ট আমরা লাগে আমার জানেন না বিরোধী করে মানে সরি আপনি এখন 8,000 টাকা লয় আপনার কোটি টাকা দিয়ে আছে আপনি 8,000 টাকা লয় আছে তো এটা ঈদের সময় ঠিক করে দিব না এটা সাউন্ড আসতেছে। হ্যাঁ, তো ক্যাশ এবং ব্যাংক এটা যদি উল্লেখ না থাকে আমরা ধরে নেব এটা বাকিতে বিক্রি হয়েছে এবং সেভাবে আমরা ট্রিটমেন্টটা দিব। তাহলে এখানে এরা ক্যাশ এবং ব্যাংক দিছে, আমরা এখানে রিসিভেবলটা চিন্তা করে নিই, তাহলে রিসিভেবল অ্যাকাউন্ট ডেবিট হবে, যেহেতু কারো কাছে আমি টাকা পাবো, তাহলে সেটা ডেবিট। আর রেভিনিউ অর্থাৎ আমার আয় বেড়েছে বলছে নমিনাল অ্যাকাউন্টে, আপনার ইনকাম বাড়লে কি হবে, ক্রেডিট হবে, সেটা হলো। এরপরে কস্ট অফ গুডস সোল্ড, যেহেতু আপনার এই যে খরচটা এটা ব্যয়, কস্ট অফ গুডস সোল্ড ডেবিট, এবং ইনভেন্টরি কমে গিয়েছে সে কারণে ইনভেন্টরি ক্রেডিট। এরপরের এন্ট্রি যেটা ছিল আপনার, স্যার আমার একটা কোশ্চেন ছিল স্যার। হ্যাঁ প্লিজ স্যার প্লিজ কাইন্ডলি যে কস্ট অফ গুডস সোল্ডটা স্যার ডেবিট করলেন কেন, যদি আরেকটা বার বলেন স্যার, মানে আমি বুঝতে পারিনি ইস্যুটা স্যার। কস্ট অফ গুডস সোল্ড এর অর্থ কি, মানে এটার বাংলা যদি আপনি করেন তাহলে কি দাঁড়াবে, বিক্রয়কৃত পণ্যের ব্যয়, তাই না? জি। তাহলে আমি যে ইনভেন্টরিটা আমরা পড়েছিলাম যে কোনো একটা ইনভেন্টরি বা র ম্যাটেরিয়াল যখন আমি কিনবো তখন যতক্ষণ না পর্যন্ত এটা বিক্রি করতেছি ততক্ষণ পর্যন্ত এটা অ্যাসেট হিসেবে থাকবে, ইনভেন্টরি হিসেবে। যখনই আমি এটা বিক্রি করব তখন কিন্তু এটা আয় করার ক্ষেত্রে ব্যয়ে রূপান্তরিত হলো, তাই না? আমি 50,000 টাকার ইনভেন্টরি ব্যয় করে 1 লাখ টাকা আয় করতেছি, 50,000 টাকার ইনভেন্টরি কিন্তু আমি 1 লাখ টাকায় বিক্রি করছি, অর্থাৎ এই 1 লাখ টাকা আয় করতে যে 50,000 টাকার ইনভেন্টরি ব্যয় হচ্ছে।
অর্থাৎ যে গুডসটা আমি সেল করতেছি তার কস্ট কত, 50,000। সেই কারণে এই কস্ট অফ গুডস সোল্ড অর্থাৎ যে পণ্যটা বিক্রি করতেছি তার ব্যয় কত, সেটা সে ব্যয় হিসেবে, যেহেতু এটা আয় সৃষ্টিতে কাজ করেছে, এই কারণে এটাকে আমি ব্যয় হিসেবে লিপিবদ্ধ করবো। এটা এখন আর এই ইনভেন্টরি হিসেবে অ্যাসেট হিসেবে থাকবে না, এটা ইনকাম জেনারেশনে চলে গেছে, যে কারণে এটা এখন ব্যয় হিসেবে লিপিবদ্ধ করতে হবে। অর্থাৎ যদি এখন আপনাকে বলি যে 1 লাখ টাকা আয়ের বিপরীতে ব্যয় কত, 1 লাখ টাকা আয়ের বিপরীতে ব্যয় হলো 50,000 টাকা ম্যাচিং প্রিন্সিপাল অনুযায়ী। ক্লিয়ার? স্যার জি স্যার, থ্যাংক ইউ স্যার, বুঝতে পেরেছি। আচ্ছা, এরপরে বলেছে যে শিবা পেইড রেন্ট 2,000 টাকা ফর 2 মান্থ। তার ব্যবসায়ে যে জায়গাটা সে ভাড়া নিয়ে ব্যবসা করতেছে দোকানে, সেই দোকানের ভাড়া দিয়েছে 2,000 টাকা 2 মাসের জন্য, অর্থাৎ প্রতি মাসে ভাড়া হয় কত, 1,000 টাকা। আমরা লেনদেন গুলো একটু পড়ে যাই, তাতে আমাদের পরবর্তীতে আর এখানে ব্যাক না করতে হয়। এরপরে বলছে যে শিবা ইনকার্ড 5,000 অন ইন্টেরিয়র ডেকোরেশন হুইচ উইল লাস্ট ফর 2 ইয়ার্স। দোকানের ইন্টেরিয়র ডেকোরেশন করার জন্য 5,000 টাকা ব্যয় করেছে এবং এই ডেকোরেশন 2 বছর পর্যন্ত লাস্টিং করবে। এটা খরচ হবে না সম্পদ হবে? সম্পদ স্যার। সম্পদ হবে, কারণ এটা তার প্রতিষ্ঠানের অগ্রিম। এই যে যে ডেকোরেশন পারপাস সে খরচ করেছে, এটা 2 বছর পর্যন্ত লাস্টিং করার অর্থ হলো এই মানে সম্পদের যে সংজ্ঞা সেটা হলো যে আপনাকে মোর দ্যান 1 ইয়ার পর্যন্ত এটা বেনিফিট যদি দেয়। অর্থাৎ ইন্টেরিয়র ডেকোরেশন করার অর্থ হলো যে প্রতিষ্ঠানের সাজসজ্জা বাড়লো, লোকজন আকৃষ্ট হবে, বিক্রয় বাড়বে। তো এটা তো আপনার ডেকোরেশনটা আপনার যে স্থায়ী সম্পদটাকে আর একটু মজবুত করলো আর কি। তো যে কারণে এটা সম্পদ হিসেবে যাবে এবং 2 বছরের ভিতরে এটা নিঃশেষিত হবে, ডেপ্রিসিয়েশন হবে 2 বছরের ভিতরে। 2,500 করে আপনাকে খরচ করে এটা শূন্য করে ফেলতে হবে। এরপরে বলছে শিবা পেইড স্যালারি টু স্টাফ। সে যে স্টাফ রেখেছে তাদের স্যালারি দিয়েছে 5,000 টাকা। এটা কি খরচ না? এটা খরচ স্যার। এটা খরচ হিসেবে যাবে। এরপরে বলছে শিবা সোল্ড 10,000 worth of goods on credit for USD 18,000। ওই সেমই আগেরটার মতন। হ্যাঁ, বাকিতে বিক্রয় করেছে সে তখন 18,000 টাকা, 10,000 টাকার পণ্য, আগেরটার মতো আমরা এন্ট্রি করব। তারপরে শিবা হ্যাজ এ ব্যাংক অ্যাকাউন্ট উইথ সিটি ব্যাংক, ক্রেডিটেড USD 5,000 wrongly of জন অ্যাকাউন্ট। এটা একটা জিনিস, সেটা আমাদেরকে কিন্তু বুঝতে হবে যে আসলে কি হয়েছে, সেটা আমরা বুঝবো। বলছে যে শিবার একটা ব্যাংক অ্যাকাউন্ট আছে সিটি ব্যাংকে, যেটা কি করেছে, হুইচ ক্রেডিটেড USD 5,000 wrongly of জন অ্যাকাউন্ট। জন অ্যাকাউন্টের নাম দিয়ে এটা ক্রেডিট করা হয়েছে। এটা আমরা যখন জার্নালটা পড়বো দেখবো তখন আমরা এটা বিস্তারিত আলোচনা করব। এরপরে কি করছে, ভেহিকেল ক্রয় করছে 25,000 টাকা দিয়ে ব্যাংকের মাধ্যমে। হ্যাঁ, 25,000 টাকা ব্যাংকের মাধ্যমে সে যদি গাড়ি কিনে থাকে তাহলে এটা কি হবে সেটাও আমরা দেখব। এরপরে ক্যাশ ডিপোজিট করছে ব্যাংকে 50,000, সেটাও আমরা দেখবো গ্রাজুয়ালি। এখানে আমরা যাই। আচ্ছা, এখানে আমরা প্রথম হচ্ছে সে যে রেন্ট দিয়েছে, রেন্টের হিসাবটা আমরা করি। 2 মাসের জন্য সে রেন্ট দিয়েছিল, তাহলে 2 মাসের জন্য যদি সে রেন্ট দিয়ে থাকে, আমরা জানি যে যদি আমরা এটা মান্থলি অ্যাকাউন্ট করি, 1 মাসের অ্যাকাউন্ট করি, তাহলে 1 মাসের খরচ হবে আর 1 মাসের হবে হচ্ছে অ্যাডভান্স রেন্ট। আমরা পড়ে এসেছিলাম ডেফার্ড এক্সপেন্স অ্যাকাউন্ট, খেয়াল আছে কিনা, অগ্রিম ব্যয় হিসাব। এখানে দেখেন সেরকমই করেছে, রেন্ট অ্যাকাউন্ট ডেবিট অর্থাৎ খরচ ভাড়া হিসাবে, খরচ হিসেবে দেখিয়েছে 1,000, আর অ্যাডভান্স রেন্ট হিসেবে 1,000 দেখিয়েছে। হ্যাঁ, অর্থাৎ একটা খরচ হয়ে গেছে, একটা অগ্রিম প্রদান করলাম, আর টোটাল আমার টাকা চলে গেছে কত, রিয়েল অ্যাকাউন্টে 2,000 টাকা ক্যাশ ক্রেডিট। এটা বুঝতে কারো কোনো সমস্যা আছে? না স্যার। এরপরে স্যালারি পেমেন্ট দিয়েছে, স্যালারি অ্যাজ ইউজুয়াল নমিনাল এক্সপেন্স হলেই ডেবিট, সেটা আমরা বলেছি, স্যালারি এক্সপেন্স ডেবিট, ক্যাশ ক্রেডিট। এরপরে হলো আপনার যেটা ছিল যা সে ইন্টেরিয়র ডেকোরেশন বাবদ খরচ করেছে।
5,000 টাকা। তো ইন্টেরিয়র ডেকোরেশন বাবদ যখন যদি সে খরচ করে তাহলে কি হয়, সাজসজ্জা মানে হচ্ছে এটা প্রচারণার জন্য সে খরচ করেছে। হ্যাঁ, তো প্রচারণার জন্য খরচ, দেখবেন যে প্রত্যেকটা প্রতিষ্ঠানের সামনে সাইনবোর্ড থাকে, নিয়ন সাইন থাকে, বা বিভিন্ন কালারফুল ডেকোরেশন করে রাখেন। এটা মূলত বিজ্ঞাপনের উদ্দেশ্যে করা হয়। আমি এই জন্য বলেছিলাম যে যখন আমরা জার্নাল এন্ট্রি দেখবো তখন ডিটেলসটা আলোচনা করব। এটা বিজ্ঞাপনের উদ্দেশ্যে যদি করে থাকে তাহলে 2 বছর লাস্টিং করবে বলা আছে। তাহলে প্রথম বছরে 2,500 টাকা নিঃশেষ হয়ে যাবে খরচ হিসেবে। আর একটা এই ডিফার্ড এক্সপেন্স হিসেবে অ্যাডভার্টাইজমেন্ট এক্সপেন্সের এগেনস্টে অ্যাডভান্স দেওয়া থাকলো 2,500 টাকা, এটা পরের বছরে যাবে। এটার উদ্দেশ্য হলো আমি যে ইন্টেরিয়র ডেকোরেশন করেছি মানুষ এটা দেখে আকৃষ্ট হবে, আমার পণ্যের বিক্রয় বাড়বে। এটা টাইপ অফ অ্যাডভার্টাইজমেন্ট, যে কিন্তু স্যার কারণে এটা কি, স্যার এটা ওই টার্মসে যেভাবে লেখছে যে ইন্টেরিয়র অ্যান্ড ডেকোরেশন, হ্যাঁ, আমরা যখন ইন্টেরিয়র অ্যান্ড ডেকোরেশন দেখবো তখন কি এটা কিভাবে সম্ভব বোঝা যায় এটা অ্যাসেটে যাবে না অ্যাডভার্টাইজমেন্টে যাবে? ওইখানে লেখা আছে যে এটা 2 বছর লাস্টিং করবে। ইন্টেরিয়র ডেকোরেশন যদি অ্যাসেট হতো সাধারণত 2 বছর লাস্টিং করার কথা না। হ্যাঁ, ওই তার কথার মানে ভিতরে আমরা কি এটা। এখানে স্যার ইয়ারকেও প্রায়োরিটি দিব, যে ইয়ারটা দেখতে হবে, ইয়ে করবো? হ্যাঁ হ্যাঁ, মানে আপনার কোন একটা খরচ, দুইটা, একটা হচ্ছে যে আপনার অ্যাসেট আর একটা হচ্ছে ডিফার্ড এক্সপেন্স, এই দুটার ভিতরে পার্থক্য কি? অ্যাসেট এবং ডিফার্ড এক্সপেন্সের ভিতরে পার্থক্য হলো ডিফার্ড এক্সপেন্সটা একটা লিমিটেড টাইম পিরিয়ড পর্যন্ত করা হয়, সেটা 2 বছরের জায়গায় 5 বছরও হতে পারে, যে 5 বছর পর্যন্ত আপনার ইন্টেরিয়র ডেকোরেশনটা থাকবে। তাহলে আপনাকে মনে করতে হবে যে এটা ব্যয়ের চিন্তা নিয়েই করা হয়েছে এবং এটা 5 বছর বেনিফিট দিবে, সেই হিসেবে আপনাকে হিসাব করতে হবে। আর অ্যাসেট যেটা, সেটা লেখাই থাকবে যে হুইচ ইনক্রিজ দ্য ইউজফুল লাইফ অফ দ্য অ্যাসেট ফর অ্যানাদার 10 ইয়ার্স অর 5 ইয়ার্স। ইভেন এটা যদি 2 বছরও থাকে তো সেখানে বলা থাকবে যে অ্যাসেটের ইউজফুল লাইফটা বৃদ্ধি করবে এই ব্যয়টার কারণে, এটা স্পেসিফিক করা থাকবে। ঠিক আছে, তো তাহলে এখানে আমরা যেটা দেখলাম যে এই যে ডিফার্ড এক্সপেন্ডিচারটা হয়েছে 5,000 টাকা ডেকোরেশন, উদ্দেশ্য হলো যে এটা আমার বিজ্ঞাপন হিসেবে কাজ করবে, মানুষ আসবে দেখবে। তো এখন যদি 2 বছরের জন্য হয় তাহলে প্রতি বছরে 2,500 টাকা করে, তাহলে প্রথম বছরে 2,500 টাকা খরচ হিসেবে বুক হবে, বাকি 2,500 টাকা অ্যাডভান্স হিসেবে অগ্রিম হিসেবে আমরা দেখিয়ে রাখবো। টোটাল 5,000 টাকা ক্যাশ আমার চলে গেল। এরপরে আমরা যেটা বলেছি যে আমরা 10,000 টাকার পণ্য 18,000 টাকায় বিক্রি করেছি, আগেও আমরা এটা জার্নাল করেছি। প্রথমে রিসিভেবল, বাকিতে যেহেতু বিক্রয়, রেভিনিউ ক্রেডিট, এরপরে কস্ট অফ গুডস সোল্ড 10,000 টাকা, ইনভেন্টরি 10,000 টাকা কমেছে, এটা হ্যাঁ ক্রেডিট হয়ে গেল। এরপরে যেটা বলেছে যে আপনার ওই যে জয়েন্ট অ্যাকাউন্টে ভুল করে ক্রেডিট হয়েছে, বলছে দিস ইজ এ মিস্টেক ডান বাই ব্যাংক। স্যার স্যার আগের অ্যাকাউন্টে একটু দেখি, আগের স্লাইডটা হ্যাঁ, একটু রিসিভেবল ডেবিট আর হচ্ছে কস্ট অফ গুডস সোল্ড ক্রেডিট। এখানে স্যার সেল করছে হচ্ছে 18,000 টাকা, খেয়াল 18,000 করেন টাকা। এখানে আগে বুঝেন, আপনার পণ্যের দাম ছিল 10,000 টাকা, 10,000 টাকার পণ্য চলে গেছে, এই 10,000 টাকার পণ্যের বিনিময়ে 18,000 টাকার আয় পেয়েছেন। তাহলে প্রথমে আপনি আয়ের হিসাবটা করেন, 18,000 টাকা বিক্রি করছেন, এটা কারো কাছে আপনি পাবেন রিসিভেবল ডেবিট, আয় ক্রেডিট, এটা তো ক্লিয়ার। জি স্যার। এরপরে তার বিপরীতে কি হয়েছে, আয় করতে যে ব্যয় হয়েছে কত, 10,000 টাকার পণ্য চলে গেছে। তাহলে যেটা ব্যয়ে যায় সেটা তো আপনার এক্সপেন্স, কস্ট অফ গুডস সোল্ড, অর্থাৎ বিক্রয়কৃত পণ্যের ব্যয়, কস্ট অফ গুডস সোল্ড ডেবিট, আর ইনভেন্টরি কমে গেছে 10,000 টাকা, এটা ক্রেডিট। ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, স্যার এরপরে এখানে একটা বিষয় একটু আমি জানতে চাচ্ছিলাম যে ওইখানে রেভিনিউ লেখা 18,000, কিন্তু রেভিনিউ তো এখানে আমাদের 8,000 হওয়ার কথা না, কারণ আমার কস্ট অফ গুডস সোল্ড তো 10,000, সেলস রিসিভেবল করলাম মানে 18,000 টাকা, কিন্তু রেভিনিউ তো এখানে 8,000 টাকা হওয়ার কথা না স্যার? ভেরি গুড কোশ্চেন। এটা ডাবল এন্ট্রি সিস্টেম। ডাবল এন্ট্রি সিস্টেমও না, এটাও একটা ভালো কোশ্চেন, এটাও জানা দরকার। রেভিনিউ এবং প্রফিট এই দুটার ভিতরে পার্থক্য কি?
সেটাও একটু বোঝার দরকার। রেভিনিউ হলো গ্রস রিসিপ্ট, আপনার সেলস বা অন্য কোনো উপায়ে আপনি যা রিসিভ করবেন টোটালটাকে আপনার রেভিনিউ হিসেবে বা রাজস্ব হিসেবে গণ্য করা হয়। রেভিনিউ থেকে যখন আপনি ওই রেভিনিউ আর্ন করার বিপরীতে যে খরচটা হয়েছে সেটা বাদ দিবেন, তখন এটাকে প্রফিট বলে গণ্য করা হয়। আপনি যে 8,000 টাকা বলছেন, 8,000 টাকা হলো প্রফিট। ক্লিয়ার? বুঝতে পেরেছেন কিনা? হ্যাঁ, বুঝতে পেরেছি। যখন আমরা অ্যাকাউন্টস করব তখন দেখা যাবে যে কস্ট অফ গুডস সোল্ড যখন সেলস থেকে বাদ যাবে তখন কি আপনার প্রফিট দাঁড়াবে, তখন বোঝা যাবে আর কি। হ্যাঁ, রেভিনিউ থেকে যখন কস্ট অফ গুডস সোল্ড আপনি বাদ দিবেন তখন হলো আপনার এই 8,000 টাকা নেট প্রফিট হিসেবে থাকবে। বাট আপনার অ্যাকাউন্টিং তো ফুল ফর্মে রেকর্ড হয়। আপনি যদি 8,000 টাকায় রেকর্ড করেন তখন কিন্তু এটা কত টাকায় বিক্রি করছিলেন সেটারও কোনো তথ্য থাকবে না। রিসিভেবল যে তার কাছে আপনি 18,000 টাকা পাবেন তারও কিন্তু কোনো তথ্য থাকবে না। থাকবে? আর মোট কথা হচ্ছে আমরা যে ট্রানজেকশন অ্যামাউন্ট যা করবো তারই এন্ট্রি দিতে হবে, ট্রানজেকশন হবে, এর হ্যাঁ থেকে কমানো যাবে না হ্যাঁ। আর নেটিংটা হবে হলো আপনার অ্যাকাউন্টস করার অ্যাকাউন্টসে যে সময়। লেজারে যে জি। লেজারে যে এবং অ্যাকাউন্টস করার সময়ে এটা নেটিংটা হবে। স্যার এটা হচ্ছে বাকিতে পণ্য বিক্রি করার ক্ষেত্রে এই এন্ট্রি গুলো হবে এইভাবে। হ্যাঁ হ্যাঁ। স্যার আরেকটা বাকিতে এন্ট্রি করার কোশ্চেন ক্ষেত্রে ছিল কি স্যার। এইভাবে হয় যে অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট, সেলস ক্রেডিট, কোনটা কোথায় কোথায়? বাকিতে পণ্য বিক্রয় এইটার হ্যাঁ, এন্ট্রি কি বাকিতে এইভাবে? পণ্য বিক্রয় করার ক্ষেত্রে অ্যাকাউন্টস রিসিভেবল ডেবিট এবং সেলস রেভিনিউ ক্রেডিট বা রেভিনিউ ক্রেডিট হোয়াট এভার দ্য নাম। স্যার এখানে তাহলে যে কস্ট অফ গুডস সোল্ড আসছে, ইনভেন্টরি আসছে, এটা কেন দুইটা আসছে? জিনিস, প্রথম হলো আপনি বিক্রয়ের এন্ট্রিটা করবেন, আর দ্বিতীয় হলো বিক্রয় করতে যে ব্যয়টা করছেন সেটার এন্ট্রি করবেন। প্রত্যেকটা সেলে দুইটা এন্ট্রি হবে, একটা হচ্ছে সেলের এন্ট্রি আর একটা হলো সেল করতে যে যে ইনভেন্টরিটা খরচ হলো সেটার এন্ট্রি, দুইটা এন্ট্রি হবে। ও ক্লিয়ার? আচ্ছা, দুটা এন্ট্রি হবে। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, ঠিক ঠিক আছে স্যার, আপনি বুঝতে পারছি বিক্রয় এখন। করলেন সেটার একটা এন্ট্রি, আর এই বিক্রয় করতে যে আপনার যে ইনভেন্টরি চলে গেল তার এন্ট্রিটা করবেন না? জি স্যার, বুঝতে পারছি এখন। থ্যাংক ইউ। আচ্ছা, এখানে বলা হয়েছে যে ব্যাংক থেকে ভুল হয়েছে, ব্যাংক শুধরাবে, এটা আমাদের কিছু করণীয় নাই। সুতরাং এখানে আমাদের আর্থিক অবস্থারও কোনো পরিবর্তন ঘটে নাই, সুতরাং আমরা কোনো এন্ট্রি করব না। তারপরের যেটা, যে আমি যে গাড়ি কিনেছি, ভেহিকেল কিনেছি, তাহলে রিয়েল একটা গাড়ি আমার প্রতিষ্ঠানে আসলো, তাহলে ভেহিকেল অ্যাকাউন্ট ডেবিট হলো। আর ব্যাংকের মাধ্যম দিয়ে কিনেছি যেহেতু, তাহলে ব্যাংকের থেকে টাকা চলে গেছে, ব্যাংক কমে যাবে, ব্যাংক ক্রেডিট হলো। এরপরে যেটা এসেছে সেটা হলো যে আপনার ব্যাংকে 50,000 টাকা আমি জমা করেছিলাম, তাহলে ব্যাংকে বাড়লো, ব্যাংক ডেবিট হলো। কমলো কি? ক্যাশ। হ্যাঁ, তাহলে ক্যাশ ক্রেডিট হয়ে গেল। এইটা ছিল হলো আমাদের জার্নাল এন্ট্রি। এই জার্নাল এন্ট্রি গুলো কিভাবে লেজার করতে হয় এবং কিভাবে এগুলো আপনার ট্রায়াল অ্যাকাউন্ট করতে হয় সেগুলো আমরা দেখব। জাস্ট এখানে একটা জিনিস খেয়াল রাখেন যে এই জিনিসগুলো আমরা কিভাবে করব। এই যে জার্নাল এন্ট্রি গুলো বলছে যে অ্যাকাউন্টিং ক্যান বি লার্নড অনলি বাই প্র্যাকটিস এন্ড নট বাই রিডিং, এটা খেয়াল রাখবেন। আমি যেগুলো আপনাদের দেখালাম এগুলো আপনারা বাসায় খাতা কলমে করবেন, আবার থিওরিতে ব্যাক করবেন, আবার পড়বেন। হ্যাঁ, ট্রাই টু লার্ন বাই ক্রিয়েটিং জার্নাল এন্ট্রি উইথ এক্সাম্পল। আপনি আবার নিজে কিছু এক্সাম্পল তৈরি করে 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 শেখেন, এবং সেখানে যদি আপনার কোথাও কনফিউশন থাকে ক্লাসে এসে আপনি জিজ্ঞাসা করেন যে স্যার আমি এরকম এরকম কিছু ট্রানজেকশন করছিলাম, সেখানে এইভাবে করছি, এটা ঠিক আছে কিনা। তারপরে ক্যাশ ব্যালেন্স ক্যান নেভার হ্যাভ নেগেটিভ ব্যালেন্স এট এনি পয়েন্ট অফ টাইম, এটা খেয়াল রাখবেন। ক্যাশের ব্যালেন্স কখন, অর্থাৎ ক্যাশ আপনার আছে হলো 10,000 টাকা, আপনি কখনোই বলতে পারবেন না যে আপনি 15,000 টাকার ক্যাশ প্রদান করছেন, সেটা সম্ভব না। ল্যান্ড উইল নেভার ডেপ্রিসিয়েট অ্যান্ড ইট উইল হ্যাভ অনলি অ্যাপ্রিসিয়েশন। জমি কখনোই ডেপ্রিসিয়েশন বা অবচয় হবে না। জমি এটা কি হবে? অ্যাপ্রিসিয়েশন হতে পারে, মূল্য বৃদ্ধি পেতে পারে। ব্যাংক ক্যান হ্যাভ নেগেটিভ ব্যালেন্স ইফ ইউ হ্যাভ ওভারড্রাফট ফ্যাসিলিটিস। ক্যাশের মতো ব্যাংকেরও কিন্তু সাধারণত নেগেটিভ ব্যালেন্স হওয়ার সুযোগ নাই। বাট যদি ব্যাংকের সাথে আপনার লোনের কোনো এগ্রিমেন্ট থাকে তাহলে নেগেটিভ ব্যালেন্স হওয়ার সুযোগ আছে, অর্থাৎ আপনার যা জমা আছে তার থেকে আপনি অতিরিক্ত উত্তোলন করতে পারবেন, সেটাকে ব্যাংক ওভারড্রাফট হিসেবে
লোন হিসেবে গণ্য হবে কিন্তু। The bank which maintain your account will have exactly opposite entry of what is shown in your book. একটা জিনিস খেয়াল করবেন, আমরা যখন অ্যাকাউন্ট করব তখন কিন্তু আমাদের ব্যাংক এবং ক্যাশ বুক আলাদা আলাদা থাকবে, এবং আমি যা আমার প্রতিষ্ঠানের যে ব্যাংক বই আছে সেখানে যা আমি বলবো যে আমি ব্যাংকে এত জমা দিয়েছি, এত উত্তোলন করেছি, আমার ব্যালেন্স আছে এত টাকা, ঠিক ব্যাংকের যে আমার লেজার মেনটেন করে ব্যাংক কর্তৃপক্ষ সেখানেও একই ব্যালেন্স কিন্তু শো করবে। এর মাঝখানে কিছু রিকনসিলিয়েশন হবে, সেটাও কিন্তু আমাদের এই কোর্সের পড়ালেখার ব্যাপার, সেটা আমরা সামনে দেখব। ধরেন আপনি ব্যাংকে টাকা জমা দিচ্ছেন 10,000, এই যে এখানে দেখেন এই যে শিবার ব্যাংক অ্যাকাউন্ট, খেয়াল আছে কিনা? আমরা প্রথমে 10,000 টাকা জমা দিয়েছি, 50,000 টাকা লাস্ট যে ট্রানজেকশন হচ্ছে 50,000 টাকা জমা দিয়েছি, এই যে 50,000 টাকা জমা হয়েছে। আবার 25,000 টাকা দিয়ে আমি গাড়ি কিনেছি, 25,000 টাকা যে পাশে ক্রেডিট হয়েছে, এই যে ব্যালেন্স 25,000 টাকা দেখাচ্ছে। এটা হয়তো আপনার, এটা হলো আপনার বইয়ে আছে, আপনি শিবা বুক ব্যাংক অ্যাকাউন্ট, আর সে ব্যাংক বুক শিবা অ্যাকাউন্ট, ব্যাংকও আপনার নামে একটা অ্যাকাউন্ট মেনটেন করছে। সে কি করছে, সে যে আপনি 50,000 টাকা জমা দিয়েছিলেন, এই যে সে আপনার নামে জমা দেখিয়েছে। আপনি গাড়ি কিনেছিলেন 25,000 টাকা দিয়ে, সেটা সে বাদ দিয়ে এই যে ব্যালেন্স 25,000, আপনিও 25,000 দেখিয়েছেন, সেও 25,000 দেখিয়েছে, মিল আছে। এর মাঝখানে কিছু জটিলতা বাদে দেখা যায় যে মাস শেষে হোক বা বছর শেষে হোক ব্যাংক এখানে কিছু চার্জ ধার্য করে, যেটা আপনি জানেন না, সেটা আপনাকে তখন এন্ট্রি দিতে হবে। বা আপনি ওই যে এক ব্যক্তির কাছে বাকিতে যে মাল বিক্রি করেছিলেন, সে হয়তো সরাসরি ব্যাংকে টাকা জমা দিয়ে দিছে, এখানে জমা আসছে 10,000 বা 18,000 টাকা, কিন্তু আপনি জানেন না বিধায় আপনি এখানে 18,000 টাকা দেখাতে পারেন নাই, সেটা আপনি এখানে তখন এইটাই হলো ব্যাংক রিকনসিলিয়েশনের মূল ব্যাপার, যে আপনার বই আর ব্যাংকে রক্ষিত যে হিসাব, এই দুইটার ভিতরে গড়মিল যে কারণে হয়, কারণগুলো উদ্ঘাটন করে কারেকশন করাটাই হলো ব্যাংক রিকনসিলিয়েশন, সেটা আমরা পরে দেখব। তো এই ছিল আমাদের আজকের আলোচ্য বিষয় সংক্ষেপে, যে কিভাবে অ্যাকাউন্টস লেনদেন রেকর্ড করা যায়। তার আগে এই জার্নাল এন্ট্রির আগে কিন্তু কিছু লেজারের সামারি করা আছে, এখানে কিছু বক্তব্য আছে, এগুলো আপনারা পড়েন। এই যে এখান থেকে এই যে এই স্লাইডটা এবং এখানে আরো 2-3টা স্লাইড আছে, হ্যাঁ, এই স্লাইড গুলো আপনারা দেখলে আরো আপনাদের কাছে ক্লিয়ার হবে। ক্লিয়ার হলে জার্নাল এন্ট্রি গুলো আরো সুন্দরভাবে বুঝতে পারবেন। দেন নেক্সট ক্লাসে আমরা এগুলোকে কিভাবে টি অ্যাকাউন্ট করতে হয়, হ্যাঁ, লেজার করতে হয়, ট্রায়াল অ্যাকাউন্ট করতে হয়, সেই বিষয়গুলো নিয়ে আমরা আগামী শুক্রবার ইনশাল্লাহ আলোচনা করবে। টিল দেন সবার সুস্বাস্থ্য কামনা করে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ স্যার। আল্লাহ স্যার আমাদের কি অ্যাটেন্ডেন্সের কোনো বিষয় আছে নাকি স্যার? নাই না, কোচিং এর জন্য।